Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। হ্যালো 8920 শুরুতেই আজকে বলে নেই আপনাদের জন্য একটি বিশেষ খবর থাকবে আমাদের আজকের এই অনুষ্ঠানে, যেটা আমার জন্য খুব হ্যাপিলি বলবো আমি, যে আমার জন্য একটা বিশাল একটা স্টেপ, এবং সে বিষয়টা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। কিন্তু যেটা হয় বরাবরের মতোই, যে হ্যালো 8920 মানে জীবনের গল্প, সেই জীবনের গল্পটাই এখানে উঠে আসবে। সেই গল্পের মাঝখানেই হয়তো বা আপনাদের জন্য এই অ্যানাউন্সমেন্ট আমার থাকবে। অ্যানাউন্সমেন্টটার জন্য আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আমার সঙ্গে থাকবেন, এবং এটা একটা বিগ স্টেপ আমার জন্য উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। যাই হোক, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান, এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর যা বলার আছে বলবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই এই নাম্বারটি আপনারা ব্যবহার করবেন। এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rjkebria.com, that is rjkebria.com। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হই কে আজকের গেস্ট, কে আজকের অতিথি আমাদের সঙ্গে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারী, জি। আচ্ছা, বয়স কত এখন? আমার এখন 34 বছর। 34 বছর বয়স। তো রুবেল ভাই, আপনি তো হ্যালো 8920 শোনেন নিশ্চয়ই? আমি আপনার তিনটা অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। কোনটা? জীবনের গল্প, যা বলিব সত্য বলিব, আর ডর। আপনি কি জানেন যে ডরে রিসেন্টলি একটা পরিবর্তন এসছে? যে আমি ট্যারট কার্ড, রাইট? ওকে, ওটা আমি নাইট ডিউটির মিত্র আমি শুনি এই ডরটা। যাহা বলিব সত্য বলিব, বিশেষ করে ট্যারটটা শোনেন। ভেরি গুড। যাহা বলিব সত্য বলিব তো একটা পরিবর্তন এসছে, সেটা কি আপনি জানেন? কি এটা? এসবি না জানি কি বলে, জেবিএসবি, হ্যাঁ, আনসেন্সর্ড। গত মাস থেকে আমরা মানে একটা 200তম পর্ব থেকে, হ্যাঁ, একটা সপ্তাহ হয়েছে শুধুমাত্র, এবং এই মাসের শেষ সপ্তাহে ওই পর্বের একটা ধারাবাহিক আমরা একটা এপিসোড প্রচার করব। ওকে, ঠিক আছে, চলুন আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকেই, যেখানে থেকে আপনি বলতে চান। আমার যখন 2.5 বছর বয়স, তখনই আমার মা মারা যায়। কয় ভাই বোন ছিলেন আপনার? আমার 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন, ওকে। আমি সবার ছোট। ওকে। তখন আমার বাবা আমাকে পালক দিয়ে দেয়। মানে কার কাছে পালক দেয়? আমার আপন নানার বাড়ির সাথে আর কি। হ্যাঁ। যাদের কাছে পালক দেয় ওরা আসলে তেমন বেশি অর্থশালিক না, দিন আনি দিন খেত। ওকে। বিশেষ করে যাদের কাছে আমাকে পালক দিছে ওনারাও আমাকে পালে নাই। আচ্ছা। ওনাদের বাবা মা, মানে আমার পালক নানা এবং নানি, ওনারা আমাকে পালন করে। আচ্ছা। তো ওনারাও খুব দারিদ্র ছিলেন আর কি, তেমন বেশি অর্থশালী না। এইভাবে আসলে জীবনটা চলে। পড়ালেখা তেমন বেশি হয় নাই। ক্লাস 6 তলাক আমি পড়ালেখা করছি, এবং এই ক্লাস 6 তলাক যেন আমি পড়ালেখা করছি, তাও আমি নিজে খরচা চালাই। আচ্ছা। যেমন মানুষের খেতে কাজ করতাম, মানুষের কাছে সুপারি পারতাম, মানুষের কাছে নারিকেল পারতাম। ওকে। এই ইনকামে যা পাইতো পড়ালেখার খরচ জোগাড়ের জন্য খাতা কলম এবং পরীক্ষার ফিস, স্কুলে ভর্তি হওয়ার যে টাকাটা, এগুলা জোগাড় করতাম। আর ছোটবেলার থেকে আমি একটা জিনিসে খুব লক্ষ্য করতাম, কার কেমন আচার এবং আচরণ, কে কিভাবে কথা বলে, কার উপরে বেশি রেগে যায়, কার উপরে কেমন ভাবে খুশি হয়। ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। মানুষ বলতো তোকে তো পালক দিয়ে দিছে, তোর বাড়ি তো আসলে এটা না, এটা তোর আসল বাবা মা না। তখন আমি বলতাম এটা কিভাবে পালক দেয়, সব বলতো আর কি, তোর আপন মা মারা গেছে। এভাবে আসলে দেশ গ্রামের মানুষ মুখে যেটা আসে এটাই বলে দেয়। পরবর্তী চিন্তা করতাম, আসলে তো আমার বাবা মা তো আমাকে তেমন বেশি একটা আদর স্নেহ করে না। বাবা মা তো নাই আপনার? হ্যাঁ, মানে যেই বাবা মার কাছে আমাকে পালক দিছে, আচ্ছা আচ্ছা, ওনাদেরকে আমি বাবা মা বলি। মানে পালক পিতামাতা কি করতো, পেশায় কি ছিল? পেশায় দিনমজুর, মানে কৃষি কাজ করতো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এমন দেখা গেছে ওনাদের বাপ মার কাছে যেন আমি বড় হয়েছি, মানে আমার পালক নানা নানির কাছে দেখা গেছে এই বাড়িতে যদি কাজ থাকো, আমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসে কাজ করাতো, আবার ওই বাড়িতে কাজ হলে এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে আমাকে কাজ করাতো। যাই হোক, এইভাবে আস্তে আস্তে বড় হতে লাগলাম। আসলে যাদেরকে পালক দেওয়া হয় তারা আসলে কতটা কষ্টদিন মানুষ হয়, আসলে তারা একমাত্র বুঝে। 6-এ উঠছি, কিন্তু 6-এ পরীক্ষা দিই নেই, ঢাকা চলে আসলাম 96 সালে। এক রুটির বেকারিতে জব নি। আচ্ছা। ওখানে একটানা 6 মাস আমি চাকরি করি, তারপর আমি বাড়িতে চলে যাই, আর আসি না। তারপর ওইভাবে আবারও বাড়িতে রয়ে গেলাম। 97 লাস্টে দিই আমি আবার ঢাকা শহর আসি এক হোটেলে জব নি। হোটেলে বয়স কত তখন? আমার বয়স 12 বা 13 বছর হবে। মেসের সাথে একটা হেল্পার লাগে না গ্যালাস দেওয়ার জন্য, ওই গ্যালাস দেওয়ার আমি চারকে নি। ঢাকা বৌদ্ধবন্দি সবুজবাগ। মাস গেলে আমাকে 300 টাকা মাইনে দিত, খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। 6 মাস সার্কি করার পরবর্তীতে অন্য আর একটা হোটেলে যাই। ওই জায়গায় দৈনিক 20 টাকা করে দিত হাজিরা, খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি।
10 টাকা স্যালারি বাড়লো। ওই হোটেলে থাকি, আমি কাজটা শিখি, যেমন মেসিয়ারি কাজটা শিখি, প্রায় আরো 6 মাস থাকি। করার পরে সাথে আরেকটা হোটেল আছে, ওটার নাম হচ্ছে ঢাকা বিরিয়ানি হোটেল। ওই ঢাকা বিরিয়ানি হোটেলে যাই, আমার বেতন দেয় তখন দৈনিক 60 টাকা, মাসে 1800 টাকা। ওকে। ওখানে 1 বছর করার পর দিয়ে আমার কোনো বেতন বাড়ে না। আমি বলছি বেতন বাড়ান, বেতন বাড়ায় না। সাথে আরেকটা হোটেল ছিল, নাম ছিল হারুন হোটেল। মানে লেখাপড়া একেবারেই হলো না? একেবারে আর হলো না। 6 পরীক্ষা না দিয়ে চলে আসলে যেমন ওই তলায় কে শেষ। ওই হারুন হোটেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো হারুন ভাই আমাকে বলতো, রুবেল তুই আমার হোটেলে চলে আস, তোরে আমি 20 টাকা বেশি দিব। পরবর্তীতে আমি ঢাকা বিরিয়ানি হোটেলের মালিকটা জিজ্ঞেস করলাম, আমরাদ ভাই যদি বেতন বাড়াই দিতে পারেন তাহলে আমাকে রাখেন, নইলে ভাই আমাকে বিদায় করে দেন। আর ভাই বেতন বাড়াই দেওয়ার মতন ক্ষমতা আমার আর নাই, তুমি চাইলে অন্য জায়গায় চলে যেতে পারো। তা আমি তারপরের দিনে হারুন হোটেলে জব নিলাম। প্রায় বছরানিকের মতন আমি চাকরি করি। বাড়িতে এর ভিতরে কোনো আসা যাওয়া হতো না। দেখা গেছে বছরে 1 কি 2 বার আসতাম, 2 বার। তাদের একটা ছেলে সন্তানের ভিতরে একটা আদর স্নেহ ভালোবাসা ওটা পাতাম না। ওটা ওরা মানে আসলে ওরা আমাকে সন্তান বলে কোনো স্বীকৃতি যেন দিবে এটা ওদের মধ্যে ছিল না। এটা কি পালক পিতার কথা বলছেন? জি জি জি। ওকে। তা না, এমন না যেন ওদের আরেকটা সন্তান আছে, ওদের আরেকটা কোনো সন্তানও নেই। সন্তান বলতে 3টা মেয়ে তো ছিল? হ্যাঁ 3টা মেয়ে ছিল, মানে ছেলে সন্তান নেই। জি। তো যাই হোক, আমি কিন্তু ওদেরকে বাবা মা বলি ডাকি। ওকে। এভাবে চলতে থাকলো। তারপরে আমি ওখান থেকে অন্য একটা হোটেলে চার কিনি চাকরি। হ্যাঁ, আমি কিন্তু এখানে বেতন পাইতাম 80 টাকা। জি। অন্য হোটেলে চার কিনি 60 টাকা, 20 টাকা কমে। মেসিয়ারের আসলে বর্ষ হয় বকশিসের উপরে। ওই হোটেলের নাম হচ্ছে সুমি হোটেল। ওই হোটেলে দৈনিক বকশিস পাইতাম আমি 150, 200, 250, 300 এরকম। ওই হোটেলের ডিউটি ছিল 8 ঘন্টা। 8টা থেকে 4টা তলাকে আমি ডিউটি করতাম। ওই হোটেলটা ছিল মান্ডা, আমি থাকতাম কিন্তু আহমদবাগ। 4টা 5টার দিকে আবার আমি আহমদবাগ চলে যেতাম। ওখানে আমার এক বড় ভাই ছিল, প্রায় বন্ধুর মতনে। ওনার নামটা ছিল জায়েদ। ওনার একটা মুদি দোকানে ছিল। ওনার দোকানে আমি সময় দিতাম। উনি মানে একা দোকানদারি করতে কুলাইতো না। আর আমি আসলে আমার বলতে, রুবেল তুমি একটু বসো, আমি একটু ঘুরে ফিরে আসি। উনি আমাকে বসাইতে, উনি দেখে দেখে যাইতে, ওনার কোনো খবর থাকতো না। তো এভাবে চলতে চলতে 2004 সালে একদিন সন্ধ্যাবেলায়, চৈত্র মাস প্রায়, দোকানে বসে দিয়েছি আমি। তখন আমি কিন্তু স্মোকিং করতাম। আচ্ছা, স্মোক করতেন? হ্যাঁ। ওকে। ওই আছে না ক্যাশের উঁচা ক্যাশ ছিল, তো ওই ক্যাশের নিচে মাথা দিয়ে মানে আমি সিগারেটটা টানতে আসি। জি। এমন তাতে একটা মেয়ে এসে বলতে আছে, ভাইয়া 2টা আইসক্রিম দেন। তখন আমি মাথাটা উঠাই, হাতের মধ্যে সিগারেট আমি কল্লারে উঠে আমি ওই মেয়েটার দিকে শুধু তাকিয়ে রয়েছি। তখন আমি বললো, ভাই আপনার কাছে আইসক্রিম চাইছি, আপনি শুধু আমার দিকে তাকিয়ে রয়েছেন, ব্যাপার কি? পরবর্তীতে 2টা আইসক্রিম দিলাম, উনি 10 টাকার একটা নোট দিল। ওই 10 টাকার নোটটা আমি ওই ক্যাশে না থুয়ে ওটা আমি আমার পকেটে রাখলাম। পকেটে রাখলেন কেন? এই কারণে মেয়েটা যখন আমাকে বললো, ভাইয়া 2টা আইসক্রিম দেন, আমি ওই টেবিলের নিচে মাথা দিয়ে মানে সিগারেট টানতেছি। মানুষজন যাতে না দেখে, পরিচিত মানুষজন থাকে না, ওরা দেখলে তো সমস্যা। জি। ওই এসে বলতে আছে, ভাইয়া 2টা আইসক্রিম দেন। তখন মাথাটা উঠে দিয়ে মানে জীবনে অনেক মেয়ে দেখছি, ওর মতন মানে এরকম দেখলাম না। দেখিয়ে আমি ওর দিকে তাকাই দিয়েছি। পরবর্তীতে ওকে 2টা আইসক্রিম দিলাম, আইসক্রিমটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমার মনে হলো, কি ব্যাপার, টাকাটা দিয়ে আমি ক্যাশে না থেকে আমার পকেটে দিয়েছি, এটা তো বড় অন্যায়। আমি টাকাটা আবার পকেটে থেকে হাত দিয়ে বার করি। আমি কি যাক, পকেটে যদি রেখে দিয়েছি তা পকেটেই থাক, ক্যাশে ধরার দরকার নেই। মানে মেয়েটা এত ভালো ছিল দেখতে, নাকি মেয়েটাকে দেখে এরকম হয়েছে, নাকি ওই সিগারেটের জন্য হয়েছে? না না, মেয়েটাকে দেখে। মানে মেয়েটাকে দেখে আপনার ভিতরে এইরকম একটা ফিল এসছে? জি জি। ওকে ওকে। মেয়েটাকে দেখে তখন দোকানদার আসলো। আমি বলতেছি, জাহিদ ভাই আপনি বসেন, আমি চলে যাই। ঠিক আছে তুমি চলে যাও, যাই ঘুমাও, তুমি তো আবার সকাল, আমি আবার সকাল 6টা বাজে দোকানে যাবো। আমি কিছু এরকম, আমি তো একটা কাজ করছি, কই কি আমি তো আপনার ক্যাশের থেকে আমি 10টা টাকা নিছি। তো উনি বলে, আরে পাগল, এই 10 টাকা নিছি এটা আপনার বলা লাগে না। আমি কই, না ভাই আসলে এই 10টা টাকা আমার খুব প্রয়োজন ছিল, কার এটা কোনো সমস্যা না। তখন আমি ওই 10 টাকা নিয়ে চলে আসলাম। এখন ওই 10 টাকা আমি মানি ব্যাগের ভিতরে এমন যত্নভাবে রাখছি, ওই মানি ব্যাগটা খুললে যেতে ওই 10 টাকার নোট দেখি আমি। আর ওই 10 টাকার নোট দেখলে এই মেয়েটার কথা আমার মনে পড়ে। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এই মেয়েটার নাম কি, কোথায় থাকে, কোথায় বাড়ি, কোথায় কি, আমি ওসব কিছুই জানি না। যাই হোক, পরের দিন আমি আবার দোকানে আসলাম, এসে বসে রইলাম, মেয়েটা আর আসে না। মানে সব কাস্টমার আসে কিন্তু মন ভরে না, খালি মন চাচ্ছে কখন আমি শুধু মনটায় খালি বলে, কি ব্যাপার মেয়েটা আসে না কা, এটাই বলে। একদিন গেল, 2 দিন গেল, 2 দিন আসে না, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ব্যাপার কি? এর আগে কখনো দেখেনি? এর আগে আমি আর কখনো দেখিনি। আমি ওই এলাকার প্রায় 3-4 বছর ধরে, কিন্তু মেয়েটাকে আমি আর দেখি না। 3 দিন পরে মেয়েটা আসলো, আমিও দোকানে, জাহিদ ভাইও দোকানে। আবার এসে বলতেছে 2টা আইসক্রিম দেন। এলা জাহিদ ভাই 2টা আইসক্রিম দিচ্ছে, আমি মেয়েটার দিকে তাকাই রয়েছি, মানে কোনো কিছু বলার সাহস হয় নাই আর কি। মানে ওই সময়টাতে ভেতরে কেমন হচ্ছিল? ধুকপুক ধুকপুক যেটাকে বলে, মানে হার্ট বাস্ট হয়ে যাবে এরকম অবস্থা। ওইরকম অবস্থা। কিন্তু মেয়েটাকে আমি কিছু বলবো ওইরকম মানে আমার মুখ দিয়ে আসে না। আর মেয়েটাকে দেখলে আমি খুব মানে একদম
ঘামে যেতাম। আড়ষ্ট হয়ে যেতেন একটু, আর পাথরের মতো। হ্যাঁ, তখন আমি খুব মোটা ছিলাম। আচ্ছা, 66 কেজি ওজন ছিলাম। ওরে বাপ। কারণ ছিল- কত বছর বয়স এটা? তখন আমার 20 বছর। 20 বছরের মতো বয়স। ওকে। তখন হোটেলে কাজ করি তো খালি খাওয়া দাওয়া করতেন? হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া। আমি তো হোটেলের ম্যানেজার ছিলাম, ক্যাশে শুধু বসে থাকতাম, আচ্ছা। এটাই আমার কাজ। আচ্ছা, তারপরে যাই হোক, মেয়েটা 2টা আইসক্রিম নিয়ে চলে গেল। এখন জাহিদ ভাই লক্ষ্যটা ফলো করছে, ফলো করে আমাকে বলে কি ব্যাপার, অর্ধেকের মেয়েটা কিছু। আমি কি, না ভাই কিছু না, এমনিতে দেখি নাই তো এই মেয়েটাকে কোনো সময়। আমি কি, আপনার কোনো সময় দেখছেন জাহিদ ভাইকে? বলি, কয় না আসলে আমি তো মেয়েটাকে আর দেখি না, মনে হয় নতুন আসছে এই এলাকা। আমি কি, তাই হতে পারে। যাই হোক, আমি আর কিছু বলি না। তারপরে পরের দিন আবার আইসা আবারও 2টা আইসক্রিম নিল। পর 3 দিন এসে 2টা করে আইসক্রিম নিল। আমি কি, ব্যাপার কি, 2টা করে আইসক্রিম নেয়, অন্য কোনো সদাই নেয় না। যাই হোক, এরকম ভাবে 1 মাস চলে গেল। আমি কিন্তু মেয়েটার সাথে কোনো কথা বলি না। আর ওই জাহিদ ভাই দোকানে বেশি বেশি করে সময় দিই এই মেয়েটাকে দেখার জন্য। কিন্তু মেয়েটাকে কিছু বলার মানে আমার কোনো সাহস হচ্ছে না। 1 মাস পরে আমি জাহিদ ভাই বললাম, কি জাহিদ ভাই, আসলে এই মেয়েটার নাম কি, কই থাকে, কি করে, একটু খবর নিয়েন তো। কয় কেন? আমি কই, না ভাই আপনি এমনি খবর নিয়েন। কবে ব্যাপার কি? আমি কই, ভাই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। আমি যেন আপনাকে তো বলছি, আপনার দোকান থেকে আমি 10টা টাকা নিছি, এই মেয়েটাই 10টা টাকা দিছে। আচ্ছা, আচ্ছা। পরের দিন আসছে, আমিও দোকানও। জাহিদ ভাই আর কিছু বলেন। আমি কি ব্যাপার, কিছু বলেন না কেন? কয় না, দেখি কি করা যায়। তারপরের দিন আবারও আসছে, একটা বাচ্চা নিয়ে আসছে। জি। বাচ্চাটার বয়স 4 বছর হবে। আচ্ছা। আমি তো বাচ্চাটা দেখি আমার মাথা পুরা হিট, পুরা গরম। ওকে। মানে আমার খুব রাগ হয়ে গেল। আমি হয়তো মানে মুক্তি বলতে পারি না, কিন্তু মন থেকে ওরা আমি ঠিকই ভালোবাসছি। জি। তখন আমি জাহিদ ভাই কয়, কি ব্যাপার তুমি এরকম করতেছো? আমি কই, আরে ভাই জীবনটা প্রেম করলাম, মানে মুখ দিয়ে না বলতে পারি, কিন্তু মন থেকে তো ভালোবাসছি। তাও সাথে একটা বাচ্চা। জাহিদ ভাই কার বাচ্চাটা অন্য আহত হতে পারে, অন্য কারো। আমি কই, না ভাই, ওর চেহারা আর বাচ্চাটার চেহারা একই রকম লাগতেছে, অন্যের হবে এটা আমি মানতে পারি না। তখন জাহিদ ভাই বলতে আছে, ঠিক আছে আমি দেখবনি। আচ্ছা, পরের দিন আসলো। এই ব্যাপারটা দেখার পরে আমি আর দোকানে আর আসি না। পরে জাহিদ ভাই আমি কাছে, ঠিক আছে আপনি খোঁজ নিয়েন কি অবস্থা। ওই মেয়েটা আসার পরে 2 দিন পরে আসলো, বলতে আছে, কি ব্যাপার আপনার, মানে আপনি এলাকায় কি নতুন, কই আছেন? তখন বললো, হ্যাঁ আমার, মানে জাহিদ ভাই পুরো ডিটেল খবর নিল, বাড়ি কোথায়। তখন বললো বাড়ি চাঁদপুর। আচ্ছা। আর আগে কোন এলাকায়, আগে ছিল মুগদা, এই এলাকায় এখানে নতুন আসছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে আপনার সামনে? না না, আমার সামনে না, পরবর্তীতে জাহিদ ভাই আমাকে বললো আর কি। আচ্ছা, আচ্ছা। ও বাচ্চাটার কথা জিজ্ঞেস করেন না, বাচ্চাটাকে। পরে আমি জাহিদ ভাই, আপনি সবকিছু জিজ্ঞেস করলেন, কিন্তু বাচ্চাটাকে এটা জিজ্ঞেস করলেন না। আরে ভাই সবকিছু তো একবার জিজ্ঞেস করলেন। আমি কিন্তু দূর মিয়া, সবকিছু একবার না। আমি কিনলাম জিদে দোকানের সামনে কিছু চকলেটের 2টা বয়ম 2 হাতে নিয়ে আমার এমনি ফালাই দিলাম রাগে। এটা হলো নাকি ভাই? হ্যাঁ, বাড়ি কই, ঘর কই, এটা আমার দেখার বিষয় না, বাচ্চাটাকে এটাই আমার দেখার বিষয়। ওকে। তখন জাহিদ ভাই, তুমি এটা কাম করলে, এটা তো আমার ব্যবসা, আমি আপনার ব্যবসার গুল্লি মারলাম আমি। ওকে। পরবর্তীতে এইভাবে যাই হোক, আমি আর দোকানে আসি না। পরে একদিন জাহিদ ভাই ফোন করলো, দোকানে আসো। আমি কেন, আমি দোকানে আসবো না, 1 সপ্তাহ মতন আসি না। পরে একদিন জাহিদ ভাই বাসায় গিয়ে, আমার বাসায় রাত্রের 11টা বাজে গেছে, যে আমাকে বলতেছে, আমি খোঁজটা নিচ্ছি, বাচ্চাটা ওর না। ওকে। বাচ্চাটা ওর না, বাচ্চাটা কার? ওর ভাইয়ের, ওর বড় ভাইয়ের। আমি কেন, আপনি মিথ্যা কথা বলতে আছেন, আমি যদি দোকানে যাই এই কারণে। না সত্য। যাই হোক, তারপরের দিন আমি ঠিকই দোকানে গেলাম, দোকানে যাই বসে রয়েছে, কিন্তু আসে না। জাহিদ ভাই থেকে জানতে পারলাম মেয়েটার নাম সুবর্ণা। যাই হোক, পরবর্তীতে প্রায় মনে হয় আরো 3-4 দিন পরে আসছে বাচ্চাটা, এবং বাচ্চার মেয়েটা সহকারী আসছে। তখন আমি বাচ্চাটা বললাম, মামা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি খাবা? আইসক্রিম আর চকলেট। তখন আইসক্রিম আর চকলেট দিলাম। আমি কই, উনি তোমার কি লাগে? মানে ওর সামনে এত সুন্দর করে জিজ্ঞেস করতেছে, উনি তোমার কি লাগে? মামা কয়, আমার ফুফু। তখন আমি যে পুরো শিওর হলাম। তখন আপনার মানে জীবনে পানি আসে? হ্যাঁ, আমার মানে শরীরটা মানে পুরা যে গরম ছিল, ওই গরমটা আমার শরীরটা হয়ে গেছে, একদম পুরা ঠান্ডা হয়ে গেছে। মানে আমি এত একটা খুশি হয়েছি, মানে বলার বাইরে। তো মেয়েটা কিন্তু দোকানে আসলে আমি শুধু ওর দিকে তাকাই থাকতাম, এরকমই। একদিন ওর কলেজে যাইতে আছে, আমি ওর পিছু নিলাম, প্রায় 10-15 মিনিট ওর পিছু পিছু হাঁটতে আছি, মানে কিছু বলবো এরকম ভাব, কিন্তু বলতে পারতেছি না। আর মেয়েটা দাম করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতে আছে, কি ব্যাপার আপনি আমার পিছু নিলেন কেন? আমি মনে মনে কি, আল্লাহ আজকে যা হবার হবে। তখন আমি বললাম, ঠিক আছে আমি যাতে তোমার পিছু নিয়েছি, প্রথম থেকে আমি তুমি বলে ফেললাম। আমি ঠিক আছে, তুমি যাতে বলছো তোমার পিছু নিয়েছি, যাক তোমার পিছু থাকবো না, আমি তোমার সামনেই গেলাম, এখন থেকে আমি তোমার সামনে নিলাম। কম মানে কি, আপনি কি চান? আমাকে বলতেছে। পরে আমি কই, আপাতত তোমার ফোন নম্বরটা হলে আমার চলবে। এই কথাটা বলে মানে মুখটারে একটু তেরা বেঁকা করে, কোনো কিছু না বলে সোজা চলে গেল। মানে তুমি করে বললেন প্রথমে? হ্যাঁ, আমি প্রথমে তুমি করে বললাম। আচ্ছা, তুমি এটার নামও জানেন না তখন পর্যন্ত? হ্যাঁ জানছি। কি নাম? ওই যে জাহিদ ভাই থেকে জানছি, সুবর্ণা। সুবর্ণা? জি। ওকে। তখন
আমি বলছে কি চান, আমি বলছি আপাতত তোমার ফোন নম্বরটা হলে আমার চলবে। তখন মুখটার একটু তেরা আছে না, ও যে মেয়েরা একটু ভেঙচি কাটে, হ্যাঁ হ্যাঁ, ভেঙচি কাটে, ওরকম হ্যাঁ। করি সোজা হাঁটি মানে চললো আর কি, আমাকে আর কিছু বললো না। ওকে, তখন আমি কই কি ব্যাপার, বলে কি ভুল করলাম? এটা বলার পরে মেয়েটা না 3 দিন 4 দিন 5 দিন আর দোকানে আসে না। আরেকদিন আমি ওর পিছু নিলাম, কলেজ যাইতে আছে, দেখলাম কোন কলেজে পড়ালেখা করে। ওদিন আমি আর দোকানে যাই না, দোকান আসবো বিকার করি, 2 দিন দোকান মিস দিই ওর পিছু দিলাম। তো পরবর্তী দেখলাম উনি বাসাবু এক কলেজে পড়ালেখা করে। যাক, ওখানে যে আমি বসে থাকতাম, এরকম ভাবে 3 দিন 4 দিন বসে থাকতাম। পরে একদিন বলছে আপনি এখানে কেন বসে থাকেন? আমি কেন, আমার ভালো লাগে এই কারণে বসে থাকি। খুব ভালো লাগে বসে থাকেন, ঠিক আছে বসে থাকেন। এরকম ভাবে 3-4 দিন গেল। আরেকদিন বললাম আমি কি আপনাকে দিন একটা কথা বললাম, এবার আবার আপনি করি বললাম। ভাবলাম যে তুমি করি বলার পরে কি উনি কি কোনো মাইন্ড করলো নাকি, ওকে, তাহলে আপনি করিয়ে বলে দেখি কি বলে। পরে আমি বললাম আপনাকে কাছ থেকে আমি তো ফোন নম্বরটা দিন চাইলাম, আপনি তো হয় না, কিছু বললেন না। উনি একটু জোরে বললো আমি ফোন চালাই না, আমার ফোন নাই। ওকে, ওকে, আমি বললাম ফোন নাই বললে তো হয়, ফোন কি একটা কিনে দিই। ও বলে আমি কি ফকির নাকি, আপনার ফোন আমি চালাবো, এই বলে চলে গেল, আর কোনো কথা বললো না। তাই আমি বললাম যাক, 2 দিন যেতে কিছু কিছু কথা বললাম, মনে একটু সাহসটা বাড়লো। জি, বেশ কয়েকদিন এভাবে চলার কারণে আমি 1 দিন 2 দিন 3 দিনের ভাবে ফোন নম্বর চাই যাইতে, একদিন এসে নেন ফোন নম্বরটা নেন। সিটি সেল একটা নম্বর দিছে, তখন আর সিটি সেলের একটা যোগটা ছিল আর কি একটু বেশি। জি, তখন ফোন নম্বরটা দিচ্ছে, আমি কি এটা কি বাসার, কেন এটা আমি ইউজ করি। তখন আমি ফোন নম্বরটা নিয়ে রাতে 12টা বাজে ফোন দিলাম। 12টা বাজে ফোন দেওয়ার পরে বললো কে, আমি বললাম আমি ওই যে মই দোকানদার রুবেল। আপনি তো অরিজিনাল দোকানদার না, অরিজিনাল দোকান তো যাইবে। আমি কি আরে ঠিক আছে, আমি স্যার পার্টনার। ও বলে পার্টনার কি, আমি কি আর 2 জন মিলে শেয়ারে ব্যবসা করি, এটাকেই বলে পার্টনার। আসলে তো আপনি শেয়ার না। ওকে, বলে তো আপনি কেন ফোন নম্বর নিলেন আর কেন ফোন করলেন? আমি কি না, আপনি আমার দোকান কাস্টমার, তো কাস্টমারের খোঁজ খবর নেওয়াটাই তো দোকানদারের কর্তব্য, আপদ বিপদে স্মরণ করবেন, এই আর কি। এইভাবে 2-3 মিনিট কথা করার পরে ঠিক আছে রাখি, ঘুম যাবো, ঠিক আছে রাখেন, রাখি দিল। রাখি দেওয়ার পরবর্তী এইভাবে 2-4 দিন ধরে কথা বললাম। একদিন ফোন দিছি, আরে ওর ভাবি ধরছে। আর ভাবি দেওয়ার পরে কে, তখন আমি কণ্ঠ শুনি আমি বুঝে গেছি। তখন আমি বললাম কে ভাবি, হ্যাঁ। আমি কেমন আছেন, হ্যাঁ ভালো আছে। খালুজি কেমন আছে, মানে আমি উল্টা পাল্টা কথা বলতে আসি যাতে না বুঝতে পারে। আমার বলে আপনার বাড়ি কই, অমুক অমুক আপনার দেওয়ার না, আমি অন্যটা নাম বুঝি। কয় না আমি কি তোর রং নম্বরে ফোন দিয়ে আলাইছি, সরি। কারণ এত রাতের 12টা বাজে ফোন দিয়া এগুলা বলো তো একটা সমস্যা, এই কারণে আর বললাম না। যাক, উল্টা পাল্টা বলে লাইনটা কেটে দিলাম। ওকে, পরের দিন দোকানে আসলে বিকাল বেলা আমি বললাম তোমার আমি ফোন দিলাম রাত্রে, তোমার ভাবি দিল ব্যাপার কি? আমি আমার ভাবির কাছে দিছি। তুমি তোমার ভাবির কাছে ফোন দিলা? উনি বলে আপনি যদি ফোনটা না করেন আমি খুশি হই। আমি কি আর আমি যদি ফোন না করি তাহলে আমি বেজার হই। আচ্ছা, যাই হোক, এইভাবে চলতে থাকলো। তখন জাহিদ ভাই বললাম, জাহিদ ভাই একটা ব্যবস্থা করে দেন না। বলে ভাইরে আমি তো দোকানদার, আমি কিছু করতে গেলেও সমস্যা। তো আমি কই ঠিক আছে যদি না পারেন। তখন আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটার নাম ছিল জাকির। জি, জাকিরের সাথে আমি শেয়ার করলাম এই অবস্থায়, এই ব্যাপার কি করা। আমার কথা দোস্ত তুই চালাই যা, দেখা যাক কি হয়। 3 মাস এরকম ভাবে যাওয়ার পরে একদিন ওকে বলেই ফেললাম না। প্রথমে বললাম একটা কথা বলবো, কি মনে করেন জানি না। তারপরে কথাটা বলা আমার খুব প্রয়োজনীয়, খুব জরুরি। বলেন দেখি, আমি কি আসলে আপনি কি খালি নাকি বুকিং? মানে বুঝলাম না। আমি আপনাকে ভালোবাসি এই কারণে জিজ্ঞেস করলাম আর কি। ওকে, আপনি কি কারোর লাইক করেন নাকি করেন না? তখন কয় আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কি না, আপনি আমাকে ভালোবাসা লাগবো না, আমি যে আপনাকে ভালোবাসি শুধু এই জায়গাটার মধ্যে আমার রাখেন। আপনি আমাকে ভালোবাসা লাগবে না, ওঠার দরকার নেই, আমি আপনাকে ভালোবাসি এই জায়গাটাই শুধু রেখে। এটা আপনি বললেন? হ্যাঁ, এটা আমি বললাম। ওকে, তখন ওই কথা বলার পরে বললো এটা কেমন ধরনের কথা, আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমাকে ভালোবাসেন, আবার বলে আপনি আমাকে ভালোবাসবেন এই জায়গার মধ্যে আমি আপনাকে রাখবো, এটা কেমন কথা? আমি হ্যাঁ এটাই, এইভাবে চলুক না। যাক, এইভাবে কথা বলতে আসি পরবর্তীতে প্রত্যেকদিন ফোন করিয়ে শুরু করে দিয়ে আই লাভ ইউ, ফোন করেই বলেন আই লাভ ইউ, বালা মন্দ কোনো জিজ্ঞেস করি নেই। বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলা মুশকিল। তবে এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিতে হবে প্রিয় শ্রোতা। আজকের এই গেস্টকে আপনি দেখতে পাবেন আমার পেজে। আমার পেজের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দিয়ে দেবেন প্লিজ। আর একটা বিষয় সবাইকে বলতে চাই, যারা এই পেজটিতে আছেন, যারা অনুষ্ঠানটি শোনেন, যারা অ্যাক্টিভ না, ফেসবুক একটা বিষয় কিন্তু ইদানিং করছে, ইনঅ্যাক্টিভ মেম্বার যারা তাদেরকে পেজ থেকে ডিলিট করে দিচ্ছে। অনেক বেশি ইনঅ্যাক্টিভ যারা, একেবারে মাস
2 মাস 3 মাস 4 মাস যাবত কোন রকম রেসপন্স নেই পেজে। সুতরাং আমি সবাইকে বলবো যে অন্তত পেজে থাকার জন্য আপনারা কিছুটা হলেও অ্যাক্টিভ থাকেন, লাইক কমেন্টস করা, একটা দুটো কমেন্টস করা বা শেয়ার করা, লাইক দেয়া, কারণ আমি আপনাদের কাউকে হারাতে চাই না। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক থেকে ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। তো যারা অ্যাকাউন্ট সেভ করতে চান তাদের যে ইনফরমেশনগুলো দরকার হয় সেগুলো দিয়ে সঙ্গে থাকবেন, কারণ আমি যতদূর জানি যে আমার প্রায় এখন পর্যন্ত আমার পেজটি থেকে প্রায় 40 থেকে 50 হাজারের মতো ফেক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তো এই জন্য সবাইকে একটু সতর্ক করছি আর কি। যারা এখানে আসতে চান ফোন করবেন আমাদেরকে। আমার ফোন নাম্বার হচ্ছে 09613892892। আরো একবার বলি 09613892892। আমি 4 মিনিট পরেই ফিরে আসছি। Hello 8920 Close Up, the closer the better. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া আপনার সাথে আছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প বলার জন্য আজকে আমার সঙ্গে রয়েছে রুবেলের জীবনের গল্পটা আমরা শুনছি এবং হুইচ ইজ আনথিঙ্কেবল স্টোরি। কিন্তু যে ঘটনাটি আপনাদেরকে বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে আজকে আমার জন্য একটা বিগ ডে, বিগ স্টেপ, সেটা আসলে অনেক দিনের চাওয়া ছিল। আমার যারা শ্রোতা রয়েছেন, আমার যারা ঘনিষ্ঠ জন হয়েছেন রেডিওতে অনুষ্ঠান করতে করতে প্রায় 12 বছরের ক্যারিয়ারে, একটা স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে। সো আই রিয়েলি ওয়ান্ট টু অ্যানাউন্স দিস বিগ স্টেপ, বাট বিফোর দ্যাট আমরা আবারও স্টোরিতে কন্টিনিউ করতে চাই এবং আমার সঙ্গে থাকবেন আশা করছি, বলবো আপনাদেরকে একটু পরে। ওকে, যেখানটা আমরা ছিলাম রুবেল, তারপর ফোন করে বলতেন লাভ ইউ, ফোন করেই বলতাম আই লাভ ইউ। আচ্ছা, আসলে এইভাবে কথা বলতে বলতে উনি একদিন আমাকে বলে, দেখেন আপনাদের এইভাবে আমাকে জ্বালা যন্ত্রণ করেন, এটা ঠিক না। আমি কি ঠিক আছে, আমার কথার উত্তরটা দিয়ে দিলে তো হয়। কি উত্তর দেবো আমি, যে আমি বলতেছি এটা রিপ্লাই দিলে তো হয়, তো এটা আমি জ্বালা যন্ত্রণ করি না। তারপর আসলে এইভাবে প্রায় বেশ 2-3 মাস কেটে যায়। এক পর্যায়ে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছ থেকে আমার ব্যাপারে জানতে লাগলো। ওকে, যখন দোকানদার জাহিদ ভাই, একটা বন্ধু আছে জাকির, আর একটা বন্ধু আছে মারুফ, জি, এদের কাছ থেকে জানতে চায় আমি কেমন, আমার বাড়ি কোথায়, কত টাকা আমি স্যালারি পাই, এগুলা জানতে চায়। তা আমার বন্ধু বান্ধব সবগুলা তো আমি দেখাই দিছি এরকম ব্যাপার, সবগুলা বলছি। এই কারণে সবাই আমার নামে খুব ভালো রিপোর্ট দিছে ওর কাছে। ওকে, ছেলেটা খুব ভালো, এইভাবে মানে বলতে থাকলো। পরবর্তীতে এইভাবে একদিন ওই নিজ থেকে ফোন করছে। ওই যখন নিজে থেকে যখন ফোন করছে, যখন দেখলাম ওর নম্বরটা, আমি তো মানে প্রায় আসমান থেকে মাটি। ব্যাপার কি, আমি আর রিসিভ করি না। আমি দেখি কি কাজ, আমি রিসিভ করি না। আচ্ছা, 3 বার দেওয়ার পরে যখন রিসিভ করলাম, আমি কিন্তু অলরেডি দোকানে, কিন্তু আমার বলে কি করেন, আমি না ঘুমাইছি তো এই কারণে ফোন করছো বলতে পারি না। হ্যাঁ, 3 বার ফোন করছি, আমি ঘুমের ভান ধরি মানে কথা বলতে আসছি। আমি 3 বার ফোন করছি, আর আপনি ফোন ধরেন না কেন? আমি না মানে ওই যে ঘুমিয়েছিলাম তো এই কারণে ধরতে পারি না। আমি হ্যাঁ বলেন কি জন্য ফোন করছেন? তখন বললো কথা শুডে একটু ফাল্টান যায় না। আমি যেমন প্রথমে তো বলছিলেন তুমি করি, আবার আপনি করি বলেন কেন? আমি না তুমি করি বলার কারণে আপনি যে ভ্যাকসিন মারছেন, ওই ভ্যাকসিন দেখে আমি ডরাই গেছি। আপনি আমাকে তুমি করি বলেন। সুবর্ণা সম্পর্কে কি জানলেন? ততদিন পর্যন্ত কিছু জানতে পেরেছেন? কোথায় থাকে, কি করে, ওর বাবা মা কি করে, কিছুই জানেন কি তখন পর্যন্ত? না, কিছুই জানেন? কিছুই যাই না। ওকে যদি হাত করতে পারি তার পরবর্তীতে সব জানবো। এটুকু যদি জানতে পারছি, ওর বাড়ি চাঁদপুর। তারপর আমি ঠিক আছে বললাম, আমি বললাম কি কারণে ফোন দিছো বলো? না এমনিতে আপনার খোঁজ খবর নিলাম। এখন তো আপনার দোকানে থাকার কথা, এখন ঘুমাচ্ছেন কেন? আমি না আমার শরীরটা খুব অসুস্থ, তোমাকে আই লাভ ইউ বলতে বলতে আমি খুব অসুস্থ হয়ে গেছি, এই কারণে আমি রেস্ট নিতে আসি। আমাকে বললে ডাক্তারকে, আমি ডাক্তার হয়েছে কি আমার জাহিদ ভাই। ওরা একটু হেসে দিল, হেসে দিয়ে বললো থ্যাংক ইউ, এই কথা বললো। তা আমি কিছু বলবা? না আর কিছু বলবো না। লাভ ইজ প্রিটি ফর এভরি হিউম্যান কাইন্ড, কজ এটা কোনো জাত মানে না, কোনো পাত মানে না, এবং অফকোর্স এটা কোনো ক্লাস মানে না। এটা যখন অন্তরে আসে সৃষ্টিকর্তাই পাঠান, এবং এটা যে কারো প্রতি হতে পারে, যে কোনো সময় হতে পারে। এবং লাভ ইজ প্রিটি ইফ উই সুন্দরভাবে এটাকে চর্চা করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি। আজকের এই গল্পটা অনেক বেশি সুন্দর, কজ ও যেই শ্রেণীর মানুষই হোক না কেন, একজন মুদির দোকানদার হোক আর যেই হোক না কেন, ওর মধ্যে চমৎকার একটা ফিল ছিল। ওই ফিলটাকে আমি আমার ফিল দিয়ে অনুভব করার চেষ্টা করছি। আমার মনে হয় লিসনার যারা আছেন তারাও ঠিক একইভাবে আমার মতো করে ওকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ওর গল্পটা আমাদের সবার গল্প হয়ে যাবে। জি, যেটা বলছিলেন বলুন। তারপর যাক ওটুকু বলে ফোনটা রেখে দিল। পরবর্তীতে আমি জাহিদ ভাই দোকানে চলে আসে, কারণ জাহিদ ভাই দোকানে না আসলে তো আমার দেখা হবে না। তাই জাহিদ ভাই দোকানে আসি, কিন্তু ও আর আসে না। দোকানে থেকে ফোন দিলাম, কই তুমি? আমি বাসায়। তা আসো? না আসবো না আজকে আর। আমি আইসক্রিম লাগবে না? না আইসক্রিম লাগবে না। এইভাবে আমাদের কথা বলতে থাকলো। ওই ফোন দেওয়ার 2 দিন পরে ওই নিজ থেকে আবার আমাকে প্রপোজ করে। তখন আমি তো খুব খুশি। তারপরের দিন আমি বলতেছি তো ঠিক আছে, তারপরের দিন যদি শুক্রবার চলো ঘুরতে যাই কোথাও। বলে কই ঘুরতে যাব? আমি যে কোনো এক জায়গায় হলেই হবে, চলো
ঠিক আছে, পাশে যেতে বালুর মাঠ আছে, তো এখানে আমরা একটু মিট করি। পরে ওখানে যাই আমরা প্রায় মনে হয় আধা ঘন্টা মতন ওখানে ঘোরাফেরা করে চলে আসি। জানতে পারলাম বাসায় কে কে আছে, বললো 2 ভাই, ও 1 বোন, 2 ভাই, মা আছে, বাবা নাই, ভাবি আছে, আর বড় ভাইয়ের ছেলেটা। জি। তখন থেকে ওই ভাবতো আমি হিন্দু আর আমি ভাবতাম ওই মুসলমান। যাই হোক, একদিন মানে ওদের পূজা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা পেয়েছি, তার মানে সুবর্ণা হিন্দু ছিল, যে আর ও ভাবতো যে ও আপনি ওর ধর্মের, যে আর আপনি যেহেতু মুসলমান সুতরাং আপনি ভাবতেন সুবর্ণা মুসলমান। যে যে আচ্ছা, তো ঠিক আছে, বলুন তারপরে। ওদের পূজা আসলো, তখন আমাকে ফোন দিয়ে বললো আজকে একটু আগের ভাগে দোকান থেকে এসে পড়ো। আমি বললাম কেন? পূজা যাবো। আমি দূর, পূজা কি জন্য? কেন? আমাকে বললো কেন, তুমি কি এগুলা পছন্দ করো না? মানে মনে হয় ভাবি আমি যদি বলি না পছন্দ করি না জানি আমার প্রেম শেষ। আমি না পছন্দ করি, হ্যাঁ পছন্দ করবো না কেন? তাহলে একটু আগের ভাগে চলে আসো। ঠিক আছে, আগের ভাগে এসে পড়বো। তখন আসলাম 4টার দিকে আসার কথা, আমি চলে আসলাম 2টা বাজে। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে বললাম 3টা বাজে, বললাম চলো কই যাবে? তখন ওখানে একটা বৌদ্ধ মন্দির আর কি, মন্দিরে গেলাম। ওখানে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, প্রায় 2 ঘন্টা মতন ঘুরলাম। 5টার দিকে আমাকে বলতে এক জায়গায় নিতে বসলাম। বসার পরে আমাকে বলতেছে আমাদের বিয়েটা যদি আমাদের বাবা মা যদি না মেনে নেয় তাহলে আমাদের তো ফালাই বিয়ে করতে হবে। ওর মন থেকে বলতেছে। আমি কই হ্যাঁ তা তো ঠিক, তাহলে আমাদেরকে আসলে বেগে যেয়ে বিয়ে করতে হবে। তাহলে তো আমাদের বিয়েটা মন্দিরে হবে। ও বলতেছে, আমি কেন দূর মন্দিরে আমাদের বিয়ে হবে কেন? কেন তো মন্দির ছাড়া কবে? আমি তুমি এটা বলো, হয়তো কাজী অফিসে বা মসজিদে এগুলোর মধ্যে বলো। তখন ওই বলে উঠলো, কারে আমরা কি মুসলমান নাকি কাজী অফিস বা এই মসজিদে বিয়ে করবো? ওগুলো তো মুসলমানেরা করে। তখন আমি বললাম তুমি কি প্রাণ করো নাকি? না আমি সিরিয়াস। তখন আমি একটু ঘুরিয়ে ওর সামনাসামনি দেখালাম। আমি তুমি এটা কি বললা? ঘুরিয়ে যখন দেখে চাইছি আমি একদম চোখগুলো আমার অনেক বড় বড় হয়ে গেছে। তখন আমি বুঝে ফেলছি যে হিন্দু। হ্যাঁ, ওই যে হিন্দু। তখন আমার ভিতর বুকটা ফেটে আমার কান্না আসতে আসে, এটা কি হলো? আমি বললাম তুমি কি হিন্দু? হ্যাঁ তুমি হিন্দু না? তখন আমি আর কোনো কথাবার্তা না বলে আমি ওরে ওখানে রেখে আমি চলে আসলাম। আমি আর ওর সাথে আর কোনো কথাই বললাম না। তখন আমি ভাবলাম এখানেই শেষ, এটা আর সম্ভব না। আমাকে আর ফোনও দেয় না, আমিও ফোন দিই না। আসে জাহিদ ভাই জিজ্ঞেস করে, জাহিদ ভাই রুবেল ভাই কি? কেন রুবেল ভাই মুসলমান? রুবেল ভাই মুসলমান? হ্যাঁ। আমি তো হিন্দু। জাহিদ ভাই তো পুরো টাস্কি, কি তুমি হিন্দু? হ্যাঁ। রুবেল জানে? আজকে জানছে। আমাদের ফ্রেমটা মানে ওই আমাকে প্রপোজ করার 15 দিন পরে আমাদের জানাজানিটা হলো। তখন আমি আর ওকে ফোন দিই না, ও আমাকে আর ফোন দেয় না। 3 দিন আমাদের গ্যাপ ছিল। ওকে, 3 দিন পরে আমাকে ফোন দিল। আর এই 3 দিন আমি জাহিদ ভাইয়ের দোকানও যাই নাই, কারণ জাহিদ ভাইয়ের দোকানে দিয়ে গেলে ওরা যদি দেখি তাহলে কিন্তু আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না। 3 দিন পরে ফোন দিল, কই তুমি? তখন আমি বললাম কেন ফোন দিছো? বললো না তুমি কই? আমি বললাম আমি দোকানে। আসলে আমাদের ব্যাপারটা যাই হোক না কেন, আমাদের কি এটা মিট করা যায় না? আমি কই দেখো মিট করার মতন আমি আর কিছু ফেলতেছি না। হ্যাঁ, আমি কি মিট করবো? আমার মিট করার মতন কোনো কিছু নেই গা। দেখো আমাদের একবার দেখা করাটা দরকার। তোমার 2-1টা ফ্রেন্ড নিয়ে এসো, আর আমারও আমি 2-1টা বান্ধবী নিয়ে আমি যাই। কই দেখা করবা? বালুর মাঠে এসে পড়ো। ওকে। সন্ধ্যার পরে আমি আমার 2টা বন্ধু নিয়ে গেলাম। একটা বন্ধু হয়েছে মারুফ, আর একটা বন্ধু হয়েছে গিয়া জাকির। ওই 2টা বান্ধবী নিয়ে আসলো। ওই বালুর মাঠটা বিশাল বড় বালুর মাঠ। আচ্ছা। ওখানে বসারও কোনো ব্যবস্থা নাই, শুধু দাঁড়িয়ে আর হাঁটার উপরে। আচ্ছা। ওইভাবে কথা বলতেছে। তখন আমি বলতেছে দেখো এখন কি করা যায়? আমি বললাম কি করা যাবে তুমি বলো। এখন আমি হুট করে বলতেও পাই না আমাদের এখানে শেষ, আবার এটাও বলতে পারি না তুমি মুসলমান হও। যদি না হলো ওকে, অন্য ধর্মের কারোর বাধ্য করে তো মুসলমান করা যায় না, নিয়ম নাই আমাদের ধর্ম, সেটা নিয়ম নাই। যাই হোক, তখন আমি কিন্তু নামাজ পড়তাম 2 ওয়াক্ত 3 মানে খুব বেশি রেগুলার ছিল না। এখন তো মাশাআল্লাহ আপনার এখন আমি নিয়ম আছে, মাথায় টুপি পরেন, দাড়ি পড়ছেন, লেবাস দেখে বোঝা যায়। এখন আমি সবকিছু ছেড়ে দিয়ে আগে নামাজ পড়ি, সবকিছু। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেছে। তখন প্রিয় দর্শক এবং প্রিয় শ্রোতা, দর্শক বলছি এই কারণে যে ওনার একটা ভিডিও ক্লিপ আমি আমার ফেসবুকে দিয়ে দিব। আপনারা যদি ওনাকে দেখতে চান তাহলে আসবেন প্লিজ, কারণ এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। ওনাকে দেখার জন্য আসবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমার বানানটা একটু অন্যরকম, KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, ওখানে লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে ওনার ভিডিওটা দেওয়া হয়েছে। আপনারা যদি ইউটিউবে যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, এবং দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমার ব্যক্তিগত চ্যানেলের সঙ্গে থাকলে এটা আমার নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া হবে। ওকে, অনেক ধন্যবাদ। তারপর বললো যে কোনো একটা কিছু আমাকে বলতে। আমি দেখো আমার কাছ থেকে বলার কিছু নেই, জি তুমি বলো।
তখন আমার বন্ধু ওই যে মারুফ, জাকিরের থেকেও মারুফ একটু ঘনিষ্ঠ ছিল বেশি। মারুফ বলে কয় দোস্ত, আমার কানে কাছে ওর মুখ নিয়ে এসে বলতেছে, দোস্ত তুই বল মুসলমান হওয়ার জন্য। আমি কে দেখলে দোস্ত আমার পক্ষে সম্ভব না, আমি জোর করতে পারবো না। তখন ওই বলে কয় ঠিক আছে, হয়তো আপনি হিন্দু হন। হয় আমাকে ডাইরেক্ট বলে আপনি হিন্দু হন। আমি কই আমি যদি তোমার এর বিপরীতটা বলি। ও ডিরেক্টলি আপনাকে বলছে হিন্দু হয়ে যাওয়ার জি জন্য। জি। ওকে। তখন আমি বলি আমি যদি এর বিপরীতটা বলি, আমি যদি বলি তুমি মুসলমান হও, কয় ঠিক আছে আপনি আমাকে বললেন। আমাকে বললো, আমি তো ঠিক আছে তুমি মুসলমান হও, তুমি যদি মুসলমান হও তাহলে আমাদের এই রিলেশনটা থাকবে, যেমন আছে এমন থাকবে। প্রথমে মানা করে দিল এটা সম্ভব না। আমি কি দেখো তুমি যদি সম্ভব হয় আমাকে জানিও, আমি তোমাকে 3 দিন টাইম দিলাম। আচ্ছা, মানে আপনি ওকে প্রস্তাব দিলেন মুসলমান হয়ে যাওয়ার জন্য আপনার গার্লফ্রেন্ডকে। প্রথম ওই আমাকে বলেছিল হিন্দু হওয়ার জন্য। আচ্ছা, যদি হয় 3 দিনের ভিতরে ভেবে চিন্তে আমাকে জানিও, আর যদি না হয় তারপরও ভেবে চিন্তে আমাকে জানিও। যদি হয় তত ভালো, আর যদি না হয় তত শেষ। জি, আমি ভুল করছি, এখানেই শেষ। তখন 3 দিন হয় নেই, ফোন দিছে, কয় আসেন কোথায়, কয় যে এখানে মিট হয়েছিল আগের বার, এবার ওখানে আসেন, একা আসবেন। তখন আমি একটু ভয় পেয়ে যাই। আমি কি কেন একা কেন, কয় না আসেন। তখন আমি বলি ঠিক আছে, বলে কোন সময়, কয় সন্ধ্যা পরে। আমি কই না সন্ধ্যা পরে আমি যেতে পারবো না, আমি একটু ভয় পেয়ে গেছি। আমাকে বলে আপনি কি ভয় পান, আমি দেখো আমি কোনো ভয় পাওয়ার মতন ছেলে না, ঠিক আছে সন্ধ্যা পরে যাবো। তখন আমি গেলাম, যাওয়ার পরে বলতে আছে আমি আপনার প্রস্তাবে রাজি। আমাকে দেখেই বলতে আছে, আমি ওর মুখটা দেখে আমি বুঝে বলছি কিছু একটা বলবে, মানে সে মুসলমান হতে রাজি আছে এবং আপনার সঙ্গে সম্পর্ক করতে রাজি আছে। এটা আপনি তো তাকে জোর করেননি, মিউচুয়ালি জিনিসটা হয়েছে। ওকে। ওই আমাকে দেখেই বলে কয় আমি আপনার প্রস্তাবে রাজি। ওকে। আমি কই তুমি আমার প্রস্তাবে রাজি, তুমি ভেবে দেখো 2 দিন পরে তুমি আবার বলবে না আমি রাজি না, এটা কিন্তু এটা ঠিক না। তুমি এখন বললে একটা, তখন আবার একটা বলবে, এটা হবে না। কয় না আমি শিওর। তখন ওর সাথে সাথে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বললো, আমি তোমার মাথার ছুঁয়ে কসম কাটছি, আমি যেটা বলেছি এটাতে থাকবো, আমি আর সরবো না। তাই আমি বললাম ঠিক আছে যদি এটা বলে থাকে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এ বলে পরবর্তী আমি বললাম ঠিক আছে আমি 2-1 দিনের ভিতরে তোমাকে মুসলমান বানাবো, তুমি কি বলো। তখন বলে না এখন হবে না, আমাকে সময় দিতে হবে। কেমন, আমি এখনো আমি কিন্তু পড়ালেখার লাইনে, আমি আইএ পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমার পক্ষে সম্ভব না। মানে এটা ওই বলতেছে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে গিয়ে সিদ্ধান্ত হবে, হ্যাঁ মানে মুসলমান হবে। আচ্ছা। তখন আমি বললাম না এটা সম্ভব না, এত লং টাইম সময় আমি তোমাকে দিতে পারবো না। কয় দেখো আমি কিন্তু তোমার ভুলে যাবো না, তুমি ভুল বুঝছো না। আমি যদি তোমার যদি ভুলে যেতাম তাহলে এখনই ভুলে যেতাম। আচ্ছা। সময়টা এত লং করে নিয়ে আমি ভুলতাম না। তখন আমার মনের ভিতরে একটু খটকা লাগলো, আমি দেখি কি করা যায়। তারপর আমি অনেক বুঝালাম, বললেন না ওর ইচ্ছা এটে আই পরীক্ষা দিয়ে তারপরে যা করার করবে। ওকে। পরে আমি মেনে নিলাম, আমি বললাম ঠিক আছে। তখনও কিসে পড়ছিল? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ে। আচ্ছা। ওকে। প্রত্যেকদিন বিকালবেলা দেখা করতাম আর ফোন করতাম হইলে গিয়ে রাতে 12টা বাজে। তখন থেকে আমি ওকে নিয়ে একটা ডায়েরি শুরু করলাম। ওকে নিয়ে একটা ডায়েরি লেখা শুরু করলাম। আচ্ছা। ওই দিন থেকে, যেদিন থেকে বলছিল মুসলমান হবে, আচ্ছা ওই দিন থেকে কিছু কিছু নিয়ে আমি ওকে নিয়ে ডায়েরি লেখালাম। ডায়েরির প্রথম লাইনটা ছিল এই, শরতের আকাশ অনেকটা নীল, দেখতে খুবই ভালো, যখন আকাশটা আন্ধার হয়ে যায় তখন আসলে দেখতে ভালো লাগে না। মানুষের মনটা এরকম, আমার মনটাকে তুমি এইভাবে করে দিও না, থেকে গো আকাশের নীল যেরকম থাকে ওরকম, কারণ আকাশের মন আর মানুষের মন দুটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এরকম ছিল লিখতেন? হ্যাঁ, এইভাবে লিখতাম। ওর সাথে রাতে 12টা বাজে ফোন দিয়ে কথা বলতাম আর 2-1টা লাইন করে লিখতাম। আচ্ছা। যাই হোক, একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকছে, ও এখনো হিন্দু আর আমি মুসলমান, আমি ছেলে, আমার ব্যাপারটা তেমন সেটা সমস্যা হবে না। আর ওর ব্যাপারটা যদি ওর বাসা যদি জানে তাহলে সমস্যা হবে, তাহলে ওর বাসার যে কোনো একজন রে আমার হাত করতে হবে। এখন হাত করবো কারে? ওর 2 ভাই, বলে রাখা ভালো, ওর বড় ভাই মতিঝিল ব্যাংকে স্যার কি করতো। আচ্ছা। ছোট ভাই আমার বয়সে, আমার সে একটু বড় হবে, ওর একটু আবার চরিত্র অন্যরকম ছিল, খারাপের দিকে ছিল। যাই হোক, তখন ওদের কথা হাত করা যাবে না, তার মানে ওর ভাবিকে হাত করতে হবে। এখন ওর ভাবিকে কেমনে হাত করবো চিন্তা ভাবনা করে কুল পারছি না। তারপরে যাই হোক, আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, বন্ধুরা কোনো সিদ্ধান্ত দিতে পারতেন না, দেখলে এটা খুব রিস্কের কাজ। এবার এই ব্যাপারটা আবার সুবর্ণাকে জানাই না। পরে একদিন মাথা বিন্দে একটা বুদ্ধি আসলো, এক বন্ধুকে ডাক দিলাম, ওই বন্ধুটার নাম হয়েছে গিয়ে এমরান। আমি বললাম এমরান আমার একটা কাজ করে দিতে হবে। কয় কি কাজ? সুবর্ণার ভাবিকে তুই অ্যাক্সিডেন্ট করবি আর আমি ওই অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচাবো। বললো কিভাবে? আমি বললাম দেখ, আমি তোকে একটা মোটরসাইকেল এনে দেবো। তখন আমি কিন্তু বাইক চালাতে পারিনি। আচ্ছা, এমনি অটো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাইলে। আমি তোকে একটা বাইক জোগাড় করে দিব, তুই বাইকটা চালাবি। সুবর্ণার ভাবি যখন মন্দিরে যাবে, যে পথ দিয়ে যাবে তুই ওই পথ দিয়ে মোটরসাইকেল চালাই যাবি, আর আমি তোদের সামনের দিকে আসবো, মোটরসাইকেলটা একদম আস্তে আস্তে চালাবি,
আর আমি সামনের দিকে এসে তুই যখন ওর কাছাকাছি যাবি তখন আমি ওর সুবর্ণার ভাবির হাত টান দিয়ে সাইডে নিয়ে আসে আর তোকে কিছু বকাঝকা করবো। হ্যাঁ বলে দোস্ত এটা খুব রিস্কের কাজ, পুরো সিনেমাটিক প্ল্যান। পাবলিক যদি মাইর দেয় আমি তার বেটা না ওরকম কিছু হবে না, কত দোস্ত যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি কেবল এটার কোনো সমস্যাই না। তারপর আপনার মানে উদ্দেশ্যটা জানতো যে আপনি কেন এটা করতে চাচ্ছেন? হ্যাঁ ও জানতো, উদ্দেশ্যটা জানতো। হ্যাঁ ও জানতো। পরবর্তীতে আমি বললাম কি কস না কস, এক প্লেট টিকিট কিনে দিলাম পারবি আলা। ওকে আজকের মধ্যে একটু বেশি হাসছে আমি আর কি, এটা হয় ন্যাচারালি, এগুলো হয়। পরবর্তীতে এটা যখন দিলাম হ্যাঁ এখন আর কোনো সমস্যা না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রিয় শ্রোতা। আমরা যদিও এই জিনিসগুলো প্র্যাকটিস করি আমাদের ব্যক্তি জীবনে, তো বাট আমি বলবো যে আপনারা যদি কাউকে এইভাবে কনভেন্সই করতে চান, বন্ধুত্বের কনভেন্স, সিগারেট দিয়ে করবেন না, অন্য কিছু করেন। হয়তো ওনাকে কোথাও খাওয়াই দিলেন রেস্টুরেন্টে এবং অন্য কোনো একটা গিফট দিলেন, বাট এই সিগারেটটা না দেওয়াটাই ভালো। এতে ওনার ক্ষতি হয়, চারপাশের পরিবেশের ক্ষতি হয়। এবং ধূমপান বিষপান, ধূমপান মানে মৃত্যু, আমরা সবাই জানি। বলেন। তারপর বললো হ্যাঁ ঠিক আছে, তবে ফিস্ট কবে হবে? তখন আগে তো মোটরসাইকেল জোগাড় করতে হবে, বাইক তো হলে হবে না। কয়েকটা বড় ভাইয়ের কাছে গেলাম, ভাই বাইকটা দেওয়া যাবে? কেউ দিবে না। আমাকে ধমক দেয়, তুই তো বাইক চালাইতে পারস না। 3-4টা বড় ভাইয়ের কাছে গেলাম, হবে না। তখন খোঁজ দিলাম কোন জায়গায় বাইক ভাড়া দেয়, যদি বাইক ভাড়া যদি না পাই তাহলে বাইক কিনে আনুন, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। ওকে, এক জায়গায় পাইলাম ভাড়া। হ্যাঁ ভাড়া, আচ্ছা 1 ঘন্টার জন্য 500 টাকা দিতে হবে। ও বুঝতে পেরেছে আপনি কেন চাচ্ছেন। হ্যাঁ আমাকে প্রথম বললো আপনি কি বাইক চালাতে পারেন? আমি বললাম না জি না, আসলে আমি বাইক চালাতে পারি না। কত বাইক না আমি অন্য কেউ চালাবে এই কারণে। ঠিক আছে ঘন্টা 500 টাকা, কত আমরা দিয়ে দেবো। যা কোন রকমে বুঝিয়ে শুনিয়ে 350 টাকা দিয়ে নিলাম। আচ্ছা, এখন যেদিন নিলাম ওদিন ওর ভাবিদের মন্দিরে যাবে, এটা তো শুন না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট। এরকম ভাবে 3-4 দিন আনলাম, ওই ফাও চালাইলো আর আমি ভাড়া দিতে থাকলাম। ওর ভাবি তার মন্দিরে যায় না। ওকে, সিনেমাটিক গল্প। হ্যাঁ, মন্দিরে যায় না। পরবর্তীতে আমি কই না এই ব্যাপারটা সুবর্ণার লগে একটু অন্যভাবে শেয়ার করি। পরে আমি সুবর্ণার করি বললাম তোমরা কি মন্দিরে যাও না? কই দেখি ঠিক না তো সুবর্ণার সাথে। হ্যাঁ সুবর্ণা কয় দেখো যেদিন থেকে তোমাকে কথা দিয়েছিলাম মুসলমান হবো ওই দিন থেকে আমি আর মন্দিরে যাই না। আমি কি তুমি যাও না ঠিক আছে, তুমি কথা দিছো, তোমার ভাবি তো আর কথা দেয় না। সুবর্ণ তো প্ল্যানটা জানতো না আপনার? না না না, ওকে আমি বলি নাই। আমি কি তোমার ভাবি তো যায় না? ভাবি তো যায় না, এটা ঠিক, কয়েকদিন ধরে যায় না, যাবে সামনে হয়তো যাইতে পারে। আমি কবে যাবে? যেদিন কি তোমার ভাইয়ের বিপদ হবে ওদিন নাকি? এভাবে বললাম। কয়েকগুলা কি বললাম? আমি হ্যাঁ বললাম দেখো। আমি ঠিক আছে যেদিন যায় ওদিন একটু আমাকে জানিও। আচ্ছা, কেন? আমি না জানিও, দেখি কিভাবে যায় কিভাবে ইয়া করে। ঠিক আছে। তা আমি দোকানে তার 3 দিন পরে বলতে আসে ভাবি তো আজকে মন্দিরে যাবে। কখন? যাবে 3টার দিকে হবে। আমি কি 3টার দিকে যাবে? ঠিক আছে যাক, আমি তো দোকানে, আমি তো আসতে পারবো না, হয়তো 4টা-5টার দিকে হইলেন হয়তো। ঠিক আছে। তখন আমি আমার দোস্তের ফোন দিলাম, ইব্রাহিম কই তুই? কেন? আমি তাড়াতাড়ি যাই মোটরসাইকেল নিয়ে আসে। ওর ভাবি 3টার সময় মন্দিরে যাবে, তুই মোটরসাইকেল নিয়ে আয়। আর মোটরসাইকেলটা নিয়ে আসলো। তখন আগে তো 350 টাকা করে দিতাম মোটরসাইকেল, এখন 400 টাকা দিতে হবে। ওকে, মোটরসাইকেল আনলো, আনার পরে দিয়ে দেখা গেছে ওকে আমি বললাম একদম আস্তে আস্তে চালাবি, তুই ভাবির মানে 3 থেকে 5 হাত দূরে থাকবি। আমি যখন সামনাসামনি আসবো তখন তুই ওনার সামনাসামনি আসবি, আর আমি হাতে ধরে টান দিয়ে আনি সরাই তোকে কিছু বকাবাধ্য করবো, এমনকি তোর গায়েও আমি হাত তুলবো। দোস্ত তুই কিছু মনে করিস না, একবার গায়ের বিন্দু হাত তুলিস না। গেল, আমি ওদের মন্দিরের কাছে যেয়ে বসে থাকলাম। 3টা বাজে যাবে বলছে, 3টা গেল, 4টা গেল, খবর নেই, আসে না। এদিকে তো বাড়তেছে, বিল বাড়তেছে। 1 ঘন্টা কিন্তু 400 টাকা। 3টা গেল, 4টা গেল, খবর নাই। 4টা 25 মিনিটে দিয়ে আসতেছে। আমি আর ফোন করলাম, দোস্ত আসতেছে মানে এই কিছুটা দূর, কত বড় জোর আমার থেকে আর আমার দোস্তটা 100 হাত দূর হবে। ওকে, আর ওর ভাবি আসতে আসছে, কিছুটা জন কাছাকাছি চলে আসছে। আমিও সামনের দিকে মানে যাইতে আসি, ওর ভাবিরও আমার দিকে আসতে আসে, আর আমার দোস্ত এই হেলমেট পরা মোটরসাইকেল দিয়ে আসতে আসে। এমন ভাবে আসতে আসে, সাথে 26 রয়েছে, মানে বাচ্চাটা আর কি, বাচ্চাটার নাম 26। মানে ভাবির বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা কিন্তু আবার আমাকে চিনে। ওকে ওকে, আচ্ছা দেখ, বাচ্চাটা রয়েছে, এটা আরো কিন্তু সমস্যা। আর হচ্ছে যাই হোক, আমি কি যাক আল্লাহ যা করে একটা হবে, বাচ্চা চিনলে অন্যভাবে কাটাই নিবো। আচ্ছা যাক, এমন তাতে আমার দোস্ত মোটরসাইকেলটা এইভাবে আছে, যখন যেইভাবে ঠিক শিখিয়ে দিছি, ভাবি 5 হাত সামনে, আমার দোস্ত 5 হাত পিছনে, আর আমি ওদের থেকে 10 হাত দূরে। আমি অন্যদিকে নজর করে আসতেছি, নজরটা ওইদিকে তাকাই দিছি অন্যদিকে। আচ্ছা আচ্ছা, যাতে বুঝতে যেতে না পারে। এইভাবে যখন আমি একটু তাড়াতাড়ি হাঁটিজন কাছে, আর আমার দোস্ত একদম গার লগে সাথে জন মিশে গেছে, তখন আমি ভাবির হাতটা ধরে টান দিই, বললাম বেটা মোটরসাইকেল কেমনে চালাস? তোর মোটরসাইকেল চালাতে শিখেছে কেটায়, বাড়ি কই? মানে বলে আরে আমাকে বলে দেখো তো ভাই, মারো না কিনলে আমার বলে, আর আমি কিনলাম ধাম করে এটা মারি দিলাম। মানে ভাবির কথা শুনে? হ্যাঁ, তুই বেটা মোটরসাইকেল এমন মোটরসাইকেল চালায়? হ্যাঁ ভাই খেয়াল করি। ওই বেটা খেয়াল করিস না, ভবিষ্যতে মোটরসাইকেল তুই রাস্তার মধ্যে নামবি না। তোর বাড়ি কই? সিনোস আমারে, মানে কয়েকটা ফাফর দিলাম, অপারেশন সাকসেস। হ্যাঁ, কয়েকটা ফাফর দিলাম, আর চোখ দিয়ে টিপ দিলাম, যাস না চোখ দিয়ে টিপ দিয়ে যা এখান থেকে। পরে গেছে কিন
যার ফলে যাক আমি বললাম ওই সাব্বিরে মামা আমনে আম করে বাঁচাইছেন। আমি কই মামা আর আমি মানে একটু থামি গেলাম। আমি কই হ্যাঁ মামা কি কেমন আছো, খুবই করলাম। আর আমি কই মামা তুমি আমাকে চিনো? কয় হ্যাঁ আপনি চিনি, আপনি ওই যে মুদি দোকানে বসেন। আমি কই যাক আল্লাহ বাঁচাইছে, অন্যটা কইছে না। আপনি সুবর্ণা আল্লাহ বাঁচাইছে, অন্যটা বলে নাই, মুদি দোকানের কথা বলছে। পরে আমাকে বললো বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম রুবেল। আমাকে বললো বাড়ি কই? আমি বললাম চাঁদপুর। বাবা চাঁদপুর কোন থানা? আমি দেখেন বাবা বললেন না ভাই বললেন, এটা আরেক জটিলতা। বললো কোন থানা? তখন আমি বললাম আমি পরিচয়টা ঠিক মতন দিলাম। যখন বাড়ির কথা জিজ্ঞেস করলো তখন বাড়ির কথাটা অন্যটা বললাম। ব্যাপারী বাড়ি বললাম পাটারি বাড়ি। আচ্ছা এটা একটু ভুল বললাম। ব্যাপারীকে পাটোয়ারি বানাইছে? হ্যাঁ এটা ভুল বললাম। আচ্ছা এটা ভুল বলার একটা কারণ আছে, এই কারণে বললাম। আচ্ছা তখন উনিও বললো আমাদের বাড়ি তো চাঁদপুর এবং থানা। উনিও না সব ডিটেল সত্য ঘটনা দিয়েছে, কিন্তু যেহেতু আমি আগে জানি তারপরে বলছে। আমি কেউ আচ্ছা ঠিক আছে দেখ। পরে আমার বললাম থাকেন কই? বললো অমুক জায়গায়, সবকিছু বললো। আর আমাকে বললো থাকি। আমি আরে আমি তো আপনাদের পাশেই থাকি, কিছুটা দূরে পাশে। কি করো? আরে সবকিছু বললাম। ওনার সাথে মোটামুটি ভালোই খুব কথা হলো ওখানে। আরে আমি বললাম ভাবি তো ঠিক আছে আসি। আচ্ছা উনি মন্দিরে গেল কিনা, আমি চলে আসলাম। চলে আসার পরে হয়তো দোস্ত সামনে যখন পড়ছি তুই বেটা আমার গালা আলি করছো, ঠিক আছে আমার মাল্লিকা। আমি কি ওটা মারনে তো আরো হিটে মানে আকর্ষণটা বেশি। কটা মারছিলেন ভাই? একটাই মারছি। আরো কয়েকটা মারা উচিত ছিল জীবনে। এই একটা মাত্র চান্স যে কখনো প্রতিবাদ করবে না। আমি হলে আরো কয়েকটা মারতাম। একটা না বন্ধু তো কিভাবে মারি, রাইট বন্ধু না কিভাবে মারি। যাক এই একটা মারার পরে একটা মারিয়ে বকাবাদ্য করি আর সবজি টিপি যাস না জানালে আমরা আরো কয়েকটা মারতে হইব কিন্তু। ওকে বাই দ্য ওয়ে আই এম এনজয়িং দিস স্টোরি। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরবো। আজকে এখানে আছে রুবেল, তার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজকে এখানে সে শেয়ার করছে, হুইচ ইজ লাভ স্টোরি আমরা বলতে পারি। মেয়েটি হিন্দু ছিল সুবর্ণা এবং ও মুসলিম, এবং টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেখানে তাদের অসাধারণ প্রেমের গল্প, সেই গল্পটা আসলে কোথায় টার্ন নিয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয়। যারা এখানে জীবনের গল্প বলতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন। ফিরে আসছি ঠিক রাত 12টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 5 মিনিট পর সময় রাত 12টা। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রুবেলের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। যে কথাটি প্রথম থেকেই বলছিলাম ইটস আ বিগ স্টেপ ফর মি, সেটা হচ্ছে অনেকদিন থেকেই অনেকে ন করতেন যে ভাইয়া রেডিও জকি কিভাবে হওয়া যায়, প্রেজেন্টেশন কিভাবে শেখা যায়, সেটার জন্য আপনি কোথাও কোনো কিছু শেখান কিনা। এবং আমি একটা অনুষ্ঠান করতাম অনেক আগে থেকে, সেই অনুষ্ঠানটা হচ্ছে ক্যাফে 89.2। আপনারা যেটা শুনেছেন একেবারে এবিসির একেবারে প্রথম দিককার অনুষ্ঠান। সেখানে অনেক ধরনের রিপ্লাই পেতাম, অনেক ধরনের SMS পেতাম। চিন্তা করেছিলাম যে আমার ক্যারিয়ারে যখন 12 বছর হবে রেডিওতে, দ্যাট টাইম আই উইল ডু সামথিং ফর মাই লিসনার্স, যারা আলটিমেটলি রেডিওতে ক্যারিয়ার করতে চায় বা টেলিভিশনে ক্যারিয়ার করতে চায়, ইলেকট্রনিক মিডিয়াতে ক্যারিয়ার করতে চায়। সো আমি এবং আমার কিছু বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান খুলেছি, হুইচ ইজ সকা, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। আমি আবারও বলছি SOCA, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। আপনি চাইলে এখানে রেডিও এবং টেলিভিশনের প্রেজেন্টেশনের উপরে কোর্স করতে পারেন, যেটা আমরা আজকে রাত থেকেই হ্যাপিলি অ্যানাউন্স করছি। এবং প্রথম ব্যাচ একেবারে টোকেন মানি, ভেরি নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন। যারা সত্যিকার অর্থেই রেডিও এবং টেলিভিশনে ক্যারিয়ার করতে চান, যারা সত্যিকার অর্থেই প্রেজেন্টেশনে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্য এই প্রতিষ্ঠানটি। এবং এটার অবস্থান হচ্ছে ফার্ম গেটে। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন চলছে, সামনের মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমি সেখানে ট্রেনার, যারা শিখতে চান তারা ওই নাম্বারটিতে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। Again I'm repeating 01738686179। সামনের মাসের 1 তারিখ থেকে মাসব্যাপী ক্লাস শুরু হচ্ছে। যারা রেডিও এবং টেলিভিশনের প্রেজেন্টেশনের ব্যাপারে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রতিষ্ঠান যেটা বললাম আমি এবং আমার বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে, সকা, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেটি ফার্ম গেটে অবস্থিত। ওকে, আবারও গল্পে ফিরে যাচ্ছি যেখানটায় আমরা ছিলাম। হ্যাঁ বলেন। তারপর আমি ওর কাছে বন্ধুর কাছে আর কি সরি চাইলাম। আরে দোস্ত চল হোটেলে চল, কি খাবি চল। আচ্ছা। বলে তোর কোনো খাবারে খাইতাম না, মারতে আমাকে একটু আসতে মারতে। ওকে, পরে যাক বুঝে শুনে নিয়ে চল হোটেলে চল। আমি কোনো স্টোরে যাবো, হোটেলে না 4 স্টোরে চললাম। 8জন বন্ধু বান্ধব সহকারে আমরা গেলাম। গিয়ে হলে 4 স্টোর বসে চা খাইতে আসি। চা খানা আমাদের প্রায় শেষ, এমন তাতে একটা ছেলে আসলো আর কি।
আমার চেয়ে বড় জোর 1-2 বছর ছোট হবে, এসে বলতে আছে ভাই আমাকে কিছু খাওয়াবেন। তখন আপনাকে বলতেছে খাওয়ানোর জন্য? হ্যাঁ, আমাকে বলতে আছে আর কি। তখন আমি ভাবছি হয়তো হিরুনসি, এরকম চিকনা চাকনা এরকম কালো। তখন আমি ভাবছি কি হিরুনসি টুনসি। আমি ক্যামেরা যাবি আনতেন বাড়ি কই? ভাই 3 দিন ধরে কিছু খাই নাই, কিছু খাওয়াবেন? এরা বলছে আরে আমি কই হয়তো সত্যি হইতে পারে। আমি কই ঠিক আছে, তোর বাড়ি কই? চাঁদপুর। হ্যাঁ, চাঁদপুর বলছে আরে। আমি কয়দিন ধরে খাস না? 3 দিন ধরে। লই গেলাম হোটেল, ওই যে হারুন হোটেলে নিয়ে গেলাম। আপনার মেসের কোন আর যা খাইতে মন চায় তা দেন। ভাই বিশ্বাস করতেন, ওরা খাবার দিছে দেন, 5 প্লেট ভাত খাইছে। ওকে ওকে, খুব ক্ষুধার্ত ছিল। এত অবাক হয়েছি আমার জীবনে, মানে আমি অবাক হইনি এরকম। 5 প্লেট ভাত খাইছে। আমার খাওয়া দাওয়ার ভাই খাওয়ার জন্য হাতটা বসে খুব খুশি হয়েছি ভাই। ভাই যাই কিন। আমি কই যাইবি কই? নাম কি? তখন আমি নামটা নিলাম। আমি তোর নাম কি? সোহেল। আমি কই যাইবি কই? যাওয়ার কেউ আছে? কয় না। তোর বাড়ি চাঁদপুর, তুই এখানে কি করস? ভাই আইসি বাড়িতে, রাগ করে চলে আইসি। রাগ করে? হ্যাঁ। পরে তো আমি বললাম কি সাহেব বলতো তোর জীবনের হিস্ট্রিটা বল, বা রাগ করে আসি কিলে? ভাই বাবা মার লগে ঝরকা করি চলে আসে, অভিমান করে। হ্যাঁ, মানে বড় ভাই হারে মারছে, হ্যাঁ ও বড় ভাইরে মারছে। এই নিয়ে ঝরকা করি বাড়ি থেকে চলে আসে। আসতে কয়দিন হয়েছে? 5 দিন হয়েছে। কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে ওই টাকা শেষ। 3 দিন ধরে প্রায় আমি ভাত খাইয়ে নাই। আর আমি ওরা নিয়ে আসলাম, আমার কিছু কাপড় চোপড় দিলাম, গোসল করাইলাম। পরবর্তী ওকে আমি মার্কেটে নিয়ে কাপড় চোপড় কিনে টেনে দিয়ে পরে আমি বললাম তুই কি করবি? সার্কি করবি? ভাই সার্কি দিলে ভালো হয়। আমি নিয়ে আমার হোটেল ওকে সার্কি দিলাম, 11 সার্কি দিলাম। মাস শেষে ওকে আমি 900 টাকা বেতন দিতাম। ওখানে থাকলো? হ্যাঁ, ওখানে থাকলো, আমার ওখানে থাকলো। বাহ। ওই কিছু কি বেতনটা পাইয়া ওই আমার জন্য একটা পাঞ্জাবি কিনে আনছে। আহা, দিস ইজ কল হিউম্যানিটি পিপল। আমি যারা এখানে শুনছেন তাদের, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি আপনার কাছে। একটা মানুষ যে 5 প্লেট ভাত খেলো, যার কথা সে বিলিভ করলো, এই কারণে তাকে খাবার দিল, তাকে একটা কাজের ব্যবস্থা করে দিল, এবং এই মানুষের দেখেন মানবতা, মানুষটা কতটা ভালোবাসা। 900 টাকা পেয়েছে, সে বাজার থেকে তার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে। এইটাই তো মানবতা, এটাই তো মনুষ্যত্ব। আহা, শুনলেই মন ভালো হয়ে যায়। বলুন তারপর? আমি বললাম তুই আমার জন্য পাঞ্জাবি আনছিস কেন? দেখ পাঞ্জাবিটা আনছি তোর জন্য অনেক শখ করি, তুই তো আমার জন্য অনেক কিছু করলি, আমি তো তোর জন্য কিছুই করতে পারুম না। আমার কথা তুই কি খুশি হস না পাঞ্জাবিটা দেখে? আমি কই না, মোটেও খুশি হইনি। তোর জন্য কি করলে খুশি হবে? তখন আমি বললাম কি করবি তুই? আমার লাগে জীবন দিতে পারবি? মানে কি? আমি খাই এটাই পারবি? হ্যাঁ, তোর যেসব খুশি হয় আমার জীবনটা নেওয়ার লেগে তুই আমাকে ডাক দিস। হ্যাঁ, আমি তো আর আমি কে দেখলে সোহেল ভাবি চিন্তি বল। আমি ভাবি চিন্তি বলছি, তোর যেসব আমার জীবনটা নেওয়ার প্রয়োজন হয় তুই আমাকে ডাক দিস। আচ্ছা যাক, পরবর্তী দেখ এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে আপনাদের, তুই তো গাড়ি সম্পর্ক ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন আমি ওকে বলছি দেখ আমরা সময় বসে তুই আমাকে তুই করি বলিস, সমস্যা নেই। ভেরি গুড ভেরি গুড। পরবর্তীতে দিন আমাদের জন্য পাঞ্জাবি কিনে আনছে, এবার নিয়ে আসছে থাকার জন্য আমার বাসায়, মানে হোটেলে কাজ করবে আমার বাসায় থাকবে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এভাবে চলতেছিল। একদিন সুবর্ণা ফোন করলো, এরকম আমরা দেশে যাবো। ঠিক আছে যাও, কবে যাবে? আগামীকালকে। ঠিক আছে যাও, সমস্যা কি? ও যখন বলছে আমি দেশে যাবে, আমি তখনই নিজের কাছ থেকে নিজে ডিসিশন নিছি আমিও যাব, কিন্তু ওকে বলবো না। কটা লঞ্চে যাবে? 10টা লঞ্চে রাত্রে। আমি আমার মালিকের কাছে বললাম আমার তো বাড়িতে যেতে হবে। এই কথা আমি আমার মালিকের বললাম, আর আমার মালিক অনেক খুশি হয়েছে। রুবেল তুই দেশে যাবি? আমি হ্যাঁ কেন, আমি কি দেশে যাইতে পারি না? এই 2 বছর পরে শুনলাম তোর মুখ থেকে তুই দেশে যাবি। হ্যাঁ, এটা বলে রাখাটা ভালো। আমার কোম্পানিটা ছিল মহিলা, আমার বললো তোর কি দেশে কেউ আছে? এই কথাটা বলছে আর ভাই আমার চোখ থেকে আমনে পানি চলে আসে, নিজে ধরে রাখতে পারলাম না। যখন বললো হ্যাঁ তোর কি দেশে কেউ আছে? যাই হোক, তখন ঠিক আছে তুই দেশে যা, যে কদিন থাকি চলে আসিস। তখন ওরা আমার আগে গেল কিন। সুবর্ণা আমাকে যখন টার্মিনালে দেখছে তখন দেখি আমাকে ফোন দিছে, কারণ ওর লঞ্চের দোতলার ওই যে বারিন্দার সামনে আসে, আর আমি তো টার্মিনাল দিয়ে যাইতে আসি। তখন ওই আমাকে দেখে ফোন দিছে, বলে কই? আমি বলি হ্যাঁ আমি বাসায়। বাসায় কি করে? আমি এই যে শুয়ে রয়েছি। হ্যাঁ, বাসায় তুমি না? নীল একটা শার্ট পরা দাড়ি, বাম হাতে ঘড়ি, নীল একটা ফ্যান পরা, নীল একটা শার্ট পরা, বাসায় শুয়ে রয়েছে না? মানে একই জায়গায় কি আপনাদের বাড়ি ছিল নাকি একটু এদিকে? আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 12 কিলোমিটার এদিক সেদিক। ও ভেবেছেন ঠিক আছে আপনিও চাঁদপুরে থাকবেন। আচ্ছা, তখন এটা বলে মানে দেশে যে মানে ওকে একটু আর কি চমকে দিব, ও সারপ্রাইজ দিবার। আচ্ছা, পরবর্তীতে কই তোমরা কয়তলায়? দোতলায়। আমি তো সরাসরি ওদের কাছে যেতে পারবো না, ওর ভাবি আছে, ভাই আছে, সাব্বির আছে, 22টা আর কি। ওরা যে জায়গায় সিটটা নিছে তার পাশে 2 সিট পরে আমি সিট নিছি। আচ্ছা, এখন ওর ভাইকে বলতেছে ভাইয়া খিদা লাগছে কিছু খামু, একটু জোরে বলতেছে, মানে ভাইকে শোনায় আমাকে বলতেছে আর কি ভাইয়া খিদা লাগছে কিছু খামু। তখন আমি নিচে গেলাম, নিচে যাই কিছু খাবারের ব্যবস্থা করলাম। খাবারটা দেন দিব, আমি যদি যাই কি সরাসরি বলতে পারি নাও খাবার নাও, বিপদ। ওর ভাই আছে, ভাবি আছে, সমস্যা হবে। ওর ভাই তো আমাকে চিনে না, ওর ভাবি আমাকে চিনে, ওই যে একটা বিপদের হাত থেকে একটু রং করে। তখন তো ভাবি আপনাকে দেখেনি? এখনো দেখেনি। যাক, পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে দিয়ে আমি বলতে আসি সুবর্ণার চোখটি মানে চোখের ইশারা বলতে আসি সাব্বিরের ঘুমোর থেকে উঠানোর জন্য। সাব্বির তখন ঘুমাইতেছে, সাব্বিরের ঘুমোর থেকে উঠানোর জন্য। ওরা যদি ঘুমোর থেকে উঠায় একটা ব্যবস্থা হবে।
তখন ওই সাব্বিরে উঠেছে, হ্যাঁ কান্না শুরু লাগাইছে, হ্যাঁ আপনার আদি দেখা দিছে যে তোর মামা। তো সাব্বির আমার দেখি আমার কাছে, মামা তুমি এখানে? আর আমি বললাম আমার বাগিনা তুমি কোথায় যাচ্ছ, দেশে যাচ্ছ? হ্যাঁ। পরে ওর ভাবি দেখছে, দেখে কয় কি ভাই তুমি এখানে? না দেশে যাচ্ছি তো এই কারণে। আপনারা কই দেশে যাচ্ছেন? হ্যাঁ। কে কে যাচ্ছেন? পরে বললো আমার হাজবেন্ড, আমার ননদ, এই আর কি। পরিচয় করেছেন ওনাদের সঙ্গে। পরবর্তীতে এলা আমার হাতে খাবার, পরে একটা মানে নেট ব্যাগের মধ্যে আছে, আমি কেন খাবার খুলে খাও। তখন আমার ভাই বলতেছে কেন আপনার খাবার আমরা খাবো কেন? আমি কি আর ভাই সমস্যা কি, খান না, আপনার বাড়িও চাঁদপুর আমার বাড়িও চাঁদপুর। বললো চাঁদপুর কোনটা না বললাম, বাড়ির নাম বললাম, ওই ব্যাপারী বাড়ি না বলি ফাটারি বাড়ি বললাম। যা করতে নিল, সুবর্ণ খেলো, বাচ্চাও খেলো, ভাবিও খেলো, কিন্তু আর ভাই খেলো না। সাথে আমিও খেলাম। ওকে। যতদিন দেশে ছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত ওর এলাকায় ছিলাম আমি। ওর সাথে আবার আমার খালার বাড়ি, উদ্দেশ্য মানে ওদের এখানে, কিন্তু নাম খালার বাড়িতে। হ্যাঁ, বাড়িতে গেলে কিছু কই যাস, খালার বাড়িতে যাই। দেখা হতো ওর সঙ্গে নাকি? হ্যাঁ দেখা হতো, ফোন দিয়ে নিয়ে আসতাম, দেখা হতো। আচ্ছা, যাক প্রত্যেকদিন দেখা হতো, মানে ঘুরতাম ফিরতাম আমরা। আমাদের চাঁদপুর ওইদিকে একটু ভালোটা জায়গা আছে ঘুরার জন্য, ওইদিকে চলে যেতাম। কিন্তু এমন ভাবে যেতাম, ওই থাকতো আমার থেকে 10 হাত দূরে, আমি থাকতাম আমার থেকে 10 হাত দূরে। ওই একটু দেখাশোনা। হ্যাঁ, এতটুকু এরকমই। এইভাবে যাই হোক 1 সপ্তাহ ছিলাম, ওইও 1 সপ্তাহ ছিল, আমিও 1 সপ্তাহ ছিলাম। যাই হোক আবার ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পরে যাই হোক একদিন ঘুরতে গেলাম, আরে ওর বড় ভাই দেখছে, বিকাশ। কমপ্লেক্সিটি স্টার্ট। ওকে। বড় ভাই দেখার পরবর্তীতে বাসায় হেরে বলছে ওই ছেলেটা না রে, জনসদিন দেখা হলো। তখন বলে কই না, আমি তো কোনো ছেলের সাথে ঘুরতে যাই না। আরে সব ডিটেল বলছে, অমুক জায়গায় গেছ, হ্যাঁ অমুক খাইছ, ওই যে ফুলাইয়া বিক্রি করে দেন, হাওয়াই মিঠাই ওগুলা খাইছত না? হাওয়াই মিঠাই খেয়ে প্রেম করছেন? বাপরে, জটিল প্রেম রে ভাই। হাওয়াই মিঠাই দিয়ে তো কোনদিন প্রেম করতে পারলাম না। ওকে, ওগুলা খাইছত না? পরে মানে আর কিছু বলে নাই, হরে মানে ওটা সাবধান করে দিছে আর কি, যার না দেখে। তখন ওর ছোট ভাইয়ের কাছে ঘটনাটা বললো আর কি, আর বড় ভাই এদেরকে একটু লক্ষ্য রাখে, যেতে ছেলেটা মুসলমান। তো এটা কোন ভাইকে বললো? ছোট বড় ভাই, ছোট ভাইকে। বড় ভাই মানে বিকাশ ছোট ভাইকে বললো? ছোট ভাই কি আপনার ওই সুবর্ণা ছোট ছিল নাকি? সুবর্ণা বড় ছিল। সুবর্ণা বড় ছিল। তো বললো এদিকে একটু খেয়াল রাখিস। খেয়াল রাখিস, যেতে ছেলেটা মুসলমান। মানে আপনার ভাবির হাজবেন্ড? হ্যাঁ, ভাবির হাজবেন্ড। যে ভাবিকে পটানোর চেষ্টা করছেন তার হাজবেন্ড? ভাবি অলরেডি ফটে গেছে, ভাবি আত্মার মধ্যে। ভাবির সাথে ফোনে কথাবার্তা হয় আমার, কিন্তু ওই ভাবির ননদের সাথে দিন প্রেম করি এটা আর বলি না। শুধু ভাবির সাথে ভাবি কেমন আছেন, কি অবস্থায়, এগুলি শুধু বলি। বিকাশ ভাই আর ছোট ভাইকে বললো ওদেরকে একটু চোখে রাখিস। ওই আসলে আমাদের পিছিয়ে লেগে গেল, আমার ব্যাপারে সবকিছু খবর নিল, কই চার কি করি, কি আসে বিষয় আমার সবকিছু। ওই ব্যাপারটা পরে সুবর্ণের সাথে আমি তেমন বেশি আর বার হই না, শুধু ফোনে কথা হয়। তাও কথা হয় রাত্রে 12টার পরে, দিনও 2-1 মিনিট, কিন্তু রাত্রে 12টার পরে ঘন্টার ঘন্টা। এমনও সময় গেছে ফোন দেন ধরছি, কোন সময় ফজর নামাজের রাজনীতি দিছে আমি খবর পাই না। এমনও সময় গেছে ফোনে কথা বলতে আসি, ওই ফোনে কথা চলতে আছে, আমরা ঘুমাই গেছি, ফোন রানিং এ আমরা ঘুমাই গেছি। সুইট ডেজ। জীবনের এই ব্যাপারগুলো, এই ফিলিংস গুলো না আসলে একটা পর্যায়ে গিয়ে থাকে না কেন জানি। কিছুদিন আগে এরকম লাভ নিয়ে একটা স্টোরি শুনতেছিলাম, মানে প্রেমটা থিতিয়ে যায় কেন। আমরা এরকম একটা কথা শুনি যে বিয়ের পরে হাজবেন্ড এন্ড ওয়াইফ একটা লং টাইম চলার পরে দ্য রিলেশনশিপ লাইক গোজ সিস্টার এন্ড ব্রাদার। মনে পড়ছে আমার কপিল শর্মার শো থেকে, আই লাইক দিস শো, আই এম জাস্ট ম্যাড ফ্যান অফ হিম। ও খুব সুন্দর করে জিনিসটা বললো যে আসলে লাভ থাকে, কিন্তু লাভটা যেটা হয় একটু ঘুরে যায়, মানে বিয়ের পরে লাভটা অন্যদিকে ট্রান্সফার হয়, তখন সেটা রেসপন্সিবিলিটির দিকে চলে যায়, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, সুইট লাভ আপনি যেটা বলতেছিলেন যে এরকম ঘন্টার পর ঘন্টা ফোনটা কানের নিচে দিয়ে, ফোন কাটলেই মনে হবে নাই, কথা না বলি তারপরেও ফোনে থাকো, এই ফিলটা অসাধারণ ফিল। হ্যাঁ বলেন। পরবর্তী ঘুম থেকে জানো উঠতাম, উঠে দেখতাম ফোনে লাইনে দুজনে, কিন্তু ঘুমে গেছে। তখন উঠি ওই সিম অফিস গালাগালি করতাম, আরে আমরা তো ঘুমাই গেছি, তোরা লাইনটা কাটি দিচ্ছি, তোরা কাটলি না কেন? যাই হোক এভাবে চলতেছিল। আর একদিন আমরা ঘুরতে গেলাম, ঘুরতে যাবো কই, পয়লা বৈশাখের মিত্রে। যাই হোক রমনা পার্কে আমরা ঘুরতে গেলাম, আমি আমার ওই বন্ধু সোহেলটা। এতদিনের সোহেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আমার বন্ধু যেদিকে যায় আমার বন্ধু সোহেলকে নিয়ে যায়, সোহেলকে নিলাম, ওর একটা বান্ধবী আর ওই সহকারে গেলাম। ওখানে ওর ছোট ভাই শুভ, ওখানে দেখে ও একবার আমার সামনে এসে দাঁড়াইছে। এবার ঠেলা সামলাও। ওর বোন আর আমি, আমাদের দুজন হাত দুজনের মিত্রে, কিন্তু ওর ভাই একদম আমার সামনে এসে দাঁড়াইছে। সামনে এসে আমাকে বলে তুই এলাকায় আইস। আপনাকে আমাকে ডাইরেক্ট বলতেছে তুই এলাকায় আইস। তখন আমি তেমন সেটা ভয় পাই নাই। তখন আমার দোস্ত কইতেছে, দোস্ত ভয় পাস? ভয় না, তারপরও কাজ করতে আছে, কখনো ভয় পাইবি না, আমাকে বলতেছে। যাই হোক আমরা আর ওখানে লেট করলাম না, ওকে ওর মতন ফাটাই দিলাম, আমি চলে আসলাম। ওকে বাসা মিলে মারধর করছে। তখন ওর বড় ভাইরে ব্যাপারটা শেয়ার করছে, ছোট ভাই শেয়ার করার পরে ওরা দুনো ভাই মিলে আমাকে ডাকলো, বড় ভাই এবং ছোট ভাই দুজনে মিলে আমাকে ডাকলো। তখন আমার বন্ধু সোহেল আসলো, জাহিদ আসলো,
এই জাকির আসলো, আর হচ্ছে গিয়ে ওই যে ইমরান, আর হচ্ছে গিয়ে মারুফ, এরা আসলো। ওরা আমাকে একা ডাকছে, আমি একা যাই, তোরা আস না। কদস্ত ওখানে যদি উল্টা পাল্টা কিছু, আমি যাই কিছু হোক না, তোরা আসিস না, হয়তো ওরা আমাকে মেরে ফেলবে, এছাড়া তার কিছু না, থাক দেখি না কি বলে। দেখ পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে ওরা আমাকে বললো, দেখো ভাই এখন খুব সুন্দর ভাবে এত ভদ্র ব্যবহার করছে, দেখো ভাই তুমি মুসলমান আর আমরা হিন্দু, তোমাদের ব্যাপারটা আমাদের ব্যাপারটা এক না। হয়তো যদি আমরা মুসলমান হতাম আর নয়তো তুমি যদি হিন্দু হইতা, তাহলে ব্যাপারটা আমরা একটা মেনে নিতাম, কিন্তু এখন তুমি মুসলমান আমরা হিন্দু, এটা কোনোদিন সম্ভব? আমি ওদের সাথে অনেক বার্কিং হলো, মানে অনেক কথাবার্তা হলো। কি ধরনের কথা বলছে? কথাবার্তা বলতেছে, দেখো ওর জীবন থেকে সরে যাও, তুমি ওর জীবনটা নষ্ট করে না। আমাকে এমনি বলছো, তুমি কি পারবা হিন্দু হতে? আমাকে এইভাবে বলো। আপনি কি রিপ্লাই দিলেন? আমি কি সম্ভব না, আমি হিন্দু হতে পারবো না, কিন্তু আপনার বোন মুসলমান বানানো যায় না, কয়টা সম্ভব না। এরা এখনো আমার সাথে খুব ভদ্র ব্যবহার করতেছে, তখন সুন্দর করে বোঝাচ্ছে, একদম সুন্দর করে আমাকে বুঝাচ্ছে। এর আগে তো একবার বুঝাইছে। এর আগে কখন বুঝিয়েছে? এর আগে ওই যে বড় ভাই বুঝাইছিল আর কি, ওই প্রথমবার দেখার পরে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, পরবর্তীতে আমাকে বুঝাইছে, আর আমি বললাম দেখেন আমার পক্ষে সম্ভব না অফিস থেকে সরে যাওয়া। ওই সময় বললেন আপনি? হ্যাঁ, কেন সম্ভব না? যখন আমি বলছি আমার পক্ষে সম্ভব না, তখন এটা খেপে গেছে। ও ছোট ভাই এসে আমার গায়ে ধরে আমাকে ধাক্কা দিল দুই একটা, কেন সম্ভব না বেটা, তুই সরবি না, তোর দুনিয়া থেকে সরাই দিব। আমি কি দেখ এগুলা যা হওয়ার হয়েছে, তোর বোনটা আমি মুসলমান বানাবো, একদম বাসার মধ্যে বসে এমনি। তোর বোনকে আমি যেভাবে হোক আমি মুসলমান বানাবো, আমি রুল যদি বেঁচে থাকি। ওর বড় ভাই যাতে ভালো একটা সার্কি করে, একটা মান সম্মান আছে, ভদ্রতা আছে। ওর বড় ভাই ওর ছোট ভাইটা নিয়ে গেল, মানে নিয়ে গেল। আপনি যখন বাসার মধ্যে ওদের সঙ্গে কথা বলতেছিলেন, তখন ওর মানে সুবর্ণা কোথায় ছিল? ও বাসার মিত্রে। ওকে সামনে নিয়ে আসেনি, ওকে ফেস করেনি? ওকে ওরা আলাদাভাবে কথা বলেছে? ওকে আলাদাভাবে মারছে, আমাকে নেওয়ার আগে ওকে মারছে। আচ্ছা, দেখলাম ওখানে তেমন কিছু হলো না, চলে আসলাম। এইভাবে একদিন দুদিন যাই হোক, আর একদিন দেখে ফেলছে। তখনও বাইরে ছিলেন আপনারা? আমরা এই অবস্থায় কে দেখেছে এটা? বালুর মাঠ দেখছে। এই হ্যাঁ ছোট ভাই শুভ, মানে শুভকে যেটা বলেছিল চোখে চোখে রাখি, সে সবসময় চোখে রাখে। তো শুভ দেখার পরে পরবর্তীতে আবার খবর, শুভ এলাকার হের বড় বাইরে জানাইছে কিনা জানি না, আমাকে ফোন দিল রাত্রে 1টা বাজে। আমার কথা তুই কই? আমি কেমন বাসায়। কই? কবে 2 নম্বর গুলি যায়। আমি এত রাত্রে কেন যাবো? তুই সমস্যা কি, ভয় পাস নাকি? আমি দেখ রে শুভ, আমি রুবেল তুই সম্পর্ক ছিল আপনার সঙ্গে? এই তুই সম্পর্ক আগে থেকে ছিল নাকি? না, আমাদের ঝরগা ঝাটকি হওয়ার পর থেকে। আমি এর আগে ওদেরকে আপনি করে বলতাম, যখন ওই যে আমাকে দুই তিনটা ধাক্কা দিল, এরপরে আমি তুই করি বলি, মানে হের বড় ভাইরা আপনি বলি, কিন্তু ওই শুভরে তুই করিয়ে বলি। আচ্ছা, আমার সুবর্ণার চেয়ে তো বড় ছিল, সে অর্থে আপনার তাকে আপনি করেই বলা উচিত, কিন্তু আপনি তুই করে বলি। আচ্ছা, আর আমি কই দেখ রে, আমি কারোর ভয় পাই না শুভ, তুই বলছিস না আসতাম, আমি আসতে আসি। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিরতি। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। একটু আগেই আমার স্বপ্নের কথা আপনাদেরকে জানিয়েছি এবং এটি আরেকবার একটু বলতে চাই, সেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশনে যারা প্রেজেন্টেশন বা পারফর্মিং আর্টের উপরে কাজ করতে চান, যারা শিখতে চান, তাদের জন্য অন্যতম একটা ইনস্টিটিউশন হচ্ছে সকা স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। এখানে চাইলে আপনি আপনার কোর্সটা সম্পন্ন করতে পারেন এবং আমরা বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে আসলে এই প্রতিষ্ঠানটার যাত্রা শুরু করেছি। ফার্স্ট ব্যাচে রেজিস্ট্রেশন চলছে, একেবারে টোকেন মানি, উইদাউট এনি প্রফিট। আপনি যদি এখানে জয়েন করতে চান, শিখতে চান, ফার্মগেটে অফিস। আমি নাম্বারটি আরো একবার বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আবারও স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আর রুবেলকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি আমার পেজে দিয়ে দিয়েছি, যারা ওখানে যোগাযোগ করতে চান চলে আসতে পারেন। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj, KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। ওকে রুবেল, আমরা যেখানটায় ছিলাম সেখানে আবারও ফিরি। পরে আমি বললাম ঠিক আছে আমি আসতে আসি। আমরা এক রুমের মধ্যে আমরা 4 বন্ধু ছিলাম, সোহেল বন্ধু, জাহিদ আর ওই যে ইমরান, এরা ছিলাম আর কি। আর মারুফ ছিল অন্য একটা রুমে, আচ্ছা, জাকির অন্য একটা রুমে। তখন এই জাহিদ আমি আমরা 4 বন্ধু আসলাম আর কি। আমার আসার সময় আমার বন্ধু আপনার দাও একটা নিয়ে নিছে। পরে আমি বললাম দোস্ত দাও লিখি লেখা, কয় দোস্ত চল যদি উল্টা পাল্টা কিছু হয় ওটা রেখে আসে না, নিয়ে আসছে, মানে দাওটার সাথে করে নিয়ে আসছে। দাওটার সাথে করে নিয়ে আসছে। তোরা ওদেরকে আমি একটু দূরে দাঁড় করলাম, তোরা এখানেই থাক, তোরা মোড়ে মিটে দাঁড়া, আমি যাই দেখি কি হয়। পরে গেলাম, যাই দেখি মা শুভ 8 জন লোক নিয়ে আসছে। 8 জন লোক নিয়ে আসছে। ওকে, এসে আমাকে থাবড়াটা মারি দিল। তখন আমি বললাম তুই কি মারি খুশি হয়েছ? এটা বলার সাথে সাথে আমার মাথা মধ্যে রিভলভার ঠেকাইলো। রিভলভার?
মাথা বেঁধে ঠেকাইলো। পরে তোরে এত করে বুঝাইলাম, এত সুন্দর ব্যবহার করলাম, তুই শুনলি না, তারপরে তুই আমার বোনের পিছিয়ে পিছিয়ে আনস। আর আমি বললাম জীবনে ভালোবাসছি তো তোর বোনের, অন্য কারোর তো না, তাহলে তোর বোনের পিছ থেকে শুরু করি। মানে রিভলভার ঠেকানো অবস্থায় আপনি হ্যাঁ এইভাবে আমি বলতেছি। ভয় করতেছিল না? না আমি কোনো ভয় পেয়েছি না, এমন ভাবে মানে বলতেছি আমি জীবনে ভালোই বাসছি তোর বোনের, তাহলে সরবো কেন, অন্য কারোর তো ভালোবাসি না, তুই যাই কিছু কাজ না, আমি সরবো না। আর তুই যেতে সরবি না তাহলে তোরে আমরা দুনিয়া থেকে সরাই দিই। তখন আমি বলছি দেখ রে, তুই আমার দুনিয়া থেকে সরাই দে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মরণের খবরটা তুই তোর বোনের দিস না, নইলে তোর বোনের নগদে সুইসাইড করবে। তারপর হ্যাঁ বললো আমার বোনে সুইসাইড করবে তোর মতন গাদার জন্য। বলতেছে তুই তো একটা গাদা, পাগল, পাগল না হইলে তুই আমার বোনে পিছু পিছু করস, তুই মুসলমান আর আমরা হিন্দু, এটা কেমনে করছে, দুনিয়ার কেউ মেনে নিবে? আমি কেউ মেনে নেক আর না মেনে নেক, আমরা দুজন তো মেনে নিছি। হ্যাঁ এমন যাতে মানে আরেকজন এসে আরেকটা রিভলভার ঠেকাইলো। তখন আমার বন্ধু এসে ওদের কাঁধের বিন্দে দাওয়াটা দিল, ওই যে আমার বন্ধু সোহেল এসে ওদের কাঁধের বিন্দে দাওয়া ঠেকাইলো। পরে আমার বন্ধু কইতাছে তোরা নিয়ে আসো তো রিভলভার, আমি নিয়ে আসি, দাও, তোরা একজনকে মারবি আমি দুজনকে মারবো। এমন ভাবে কথাটা বলছে হয় মানে লাজন ও একটা সিনেমার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। এই ফাঁকে দিয়ে আমি জানতাম না, আমার অজান্তে ওই জায়দে আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে আসলো, ওরা ছিল 8 জন, এখন আমার বন্ধু বান্ধব ওইগুলো 12 জন। আপনার বন্ধু বান্ধব আরো বেশি হয়ে গেছে? হ্যাঁ, আবার ওরা ফোন করে নিয়ে আসে কিন্তু আমি জানতাম না। এইভাবে ওখান থেকে ঝরকা দাঁড়িয়ে হওয়ার পর দিয়ে ওরা চলে গেল। তখন আমি শুভকে ডাক দিলাম, আমি শুভ দ্বারা আমি পারতাম তুই আমাকে যে থাপড়টা দিতে, থাপড়ের প্রতিবাদটা আমি করতাম, তোকে এবারও আমি ছেড়ে দিলাম, কারণ তুই সুবর্ণার বড়, সম্মানের সাথে তোর ছেড়ে দিলাম। ভবিষ্যতে আমার গায়ে তো তুই হাত তুলবি দূরের কথা, আমার চোখের দিকে তুই যেতে না তাকাস, তা নাহলে তোর চোখ আমি উঠে নিয়ে আসবো। এগুলো ওকে ছেড়ে দিলাম। এটাই বললো তুই যা পারিস করিস। এবারে চলে গেল। 2 দিন পরে শুনলাম এক দোকানে ডাকাতি হয়েছে, চোরও ধরা গেছে। হাটওয়াটের দোকান আছে না, ওষুধ দোকানে। আমার বন্ধু মারুফিও ফোন করছে, দোস্ত কয় কি কতজন একটা শুভ সংবাদ আছে, অমুক দোকানও আয়, এলেই দেখতে পারবি। পরে আমি গেলাম, আমি যাইয়া মানে একদম অবাক হয়ে গেছি। চোর বাঁধা অবস্থায়, ওই যে কারেন্টের যে খাম্বাগুলো আছে না, খাম্বার সাথে 2টা চোর বাঁধা অবস্থায়, একটা চোর শুভ। পরবর্তী আমি দেখে আমি ব্যাক করে চলে আসি, কারণ আমি যদি ওই টাইমে ওর সামনে যদি থাকি ওই খুব অপমান হবে, এই কারণে আমি চলে আসি। যাক ওকে জেলে দিয়ে দিল পুলিশ। যে দোকানে চুরি হয়েছে ওই দোকানটা হয়েছে গিয়া ওই এলাকাটা কাউন্সিলরের দোকান। তখন আমি একটা বুদ্ধি বের করলাম, যেতে শুভ এখন জেলে, শুভকে হাত করাটা আমার পক্ষে খুব জরুরি। মানে ইজিলি ওকে সাপোর্ট করলে ওই মুহূর্তে আপনার জন্য ইয়ে হয়ে যাবে। পরবর্তীতে আমি গেলাম কি হোটেল থেকে এক টিফিন কারি করে ভাত তরকারি নিয়ে গেলাম, শুভ এগুলা খেয়ে নে। আরে তোর মতন খাচ্ছরের খাবার আমি খাবো, আমাকে এইভাবে বলতেছে। আমি দেখ রে ভাই, ক্ষুদার পেটে কি রাখ, আমি খাচ্ছর খাবার গুলা তো খাচ্ছর না, খা, সমস্যা কি? তুই কি আমার মারণের বুদ্ধি করছ নাকি, তোর খাবার হাবি হবো? তখন আমি রেগে গেলাম, হ্যাঁ এই রাইট ডিসিশন নিছি আমি তোকে মারার জন্য, তোকে তো এমনি আমি কিছু করতে পারবো না, তাই ভাতের সাথে বিষ মিশিয়ে আনি তোকে খাওয়াবো, আর তুই মরবি, তোর বোনকে নিয়ে আমি চলে যাবো। এর বলে আমি চলে আসলাম, দেখছি হওয়ার পরে ডাকছো দাঁড়া, কদে টিফিন কারি দে। আর টিফিন কারি দিয়েছি, এর ভিতরে টিফিন কারি জন্ম লয়ে গেছি, পুলিশে দেখা করতে দেয় না, পুলিশে কিছু মানে দিছি, দেখা করতে দিয়েছে। খাবারটা খাওয়ার পরবর্তীতে ওরা আমি 100 টাকা দিলাম, আমি কেটা রাখ, সিগারেট খাতে আমি তো সরাসরি বলতে পারিনি এটা দিয়ে সিগারেট খাইছি। আমি ওকে 100 টাকা দিলাম, কেটা রাখ তোর লাগবো, কনা টাকা লাগবো না, রাখ তোর লাগবো। পরে রাখলো, আমি বাড়িটা নিয়ে চলে আসলো। এইভাবে 3 দিন ছিল জেলের ভিতরে। 3 দিনে আমি যে কিছু টাকা দিয়ে আসতাম আর খাবার দিয়ে আসতাম, আমার প্রতি একটু দুর্বল হয়ে পড়লো। এভাবে মানে যেভাবেই হোক আপনি হাত করার চেষ্টা করছিলেন। যেদিন নিয়ে আসবো ওকে জেলের থেকে, সবার আগে আমি যাই উপস্থিত। এখন আমি যেন আমি দোকানে তো সেটা সময় দিতে পারি না আমার হোটেলে। যাই হোক সবার আগে ওকে যেদিন নিয়ে আসবে, ওদিন ছিল মঙ্গলবার, আমি সবার আগে ওর কাছে যাই দেখা করছি। আমি কাজ করতে তোকে ছেড়ে দেবে খবর পাইছি, উকিলের মাধ্যমে তোকে নিতে আসছি। ওই আর কিছু বললো না, মানে একটু মনটা একটু বেজার আর কি। তারপর ওর ভাই আসলো, ওর ভাবি আসলো, ওর মা আসলো, ওরা এসে ওকে মানে নিয়ে গেল। ওরা যখন আসছে তখন আমি সরে গেছি আর কি। এভাবে আরো বেশ কয়েকদিন চলতে থাকলো। আর এভাবে দিয়ে সুবর্ণার উপর দিয়ে খুব অত্যাচার শুরু হয়ে গেল আমার সাথে দেখা। এখন কিন্তু শুভ আমাকে কিছু তেমন বেশি একটা কিছু বলে না, রাস্তাঘাটে রোডে ঘাটে দেখা হলে আমাকে তেমন বেশি কিছু বলে না। আগে দেখলে একটু খেসানি মারতো, হুমকি হামকি দিত, এখন কিন্তু ওঠা নাই গা। দেখা হলে এটা বলে ভাই তোর ভালোর জন্য বলছি সরে যা, এটা কোনোদিনও সম্ভব না, এটাই বলতো। এর ফাঁকে দিয়ে ওকে নিয়ে গেল সিটাঙ্গারি কক্সবাজারের পাশে, এটা কি জায়গার নাম বললো আমি ভুলে গেছি জায়গার নামটা। যাই হোক মামার বাসা, ওর থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে। তখন ওর মামতো বোনের ফোন দিয়ে আমাকে কল দেয়, আমি তো চট্টগ্রাম কক্সবাজারের পাশে, তো তুমি ওখানে তোমার ফোন 2 দিন ধরে বন্ধ, ব্যাপার কি? আর বললো এই ব্যাপার, আমাকে এখানে নিয়ে আসছে, এখন তুমি কি আসবা? তো যাই হোক আমি ঠিক আছে আমি যাবো, তুমি ওদের সাথে একদিন একটু মিট করো, তোমার মামার সাথে মামির সাথে মিট করো, বলে আমি কক্সবাজার ঘুরতে যাবো। আচ্ছা, যেদিন যাইবা আমাকে ফোন দিবা, আমি যাবো।
ওদের সাথে মিট করার পরে ওরা রাজি হলো, তারপর আমাকে ফোন দিল। আমিও 4 জন বন্ধু নিয়ে গেলাম, দোকানদার জাহিদ আর আমার বন্ধু সোহেল, জাকির, ইমরান। যখন রওনা দিব, জাহিদ ভাই যত টাকা খরচ হবে সব কিন্তু আমার। জাহিদ ভাই বলতেছে, আমি ভাই আপনার যাওয়ানোর দরকার নাই, দোকানটা বন্ধ রাখার দরকার নেই, কবেটা কক্সবাজার যাই না কোনো সময়, এই একটা সুযোগ। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে দিই ওখানের কেউ তো আর আমাকে চিনে না, ওর মামা মামি মামতো বোন শুধু হয় চিনে। কক্সবাজার গেলাম, ওখানে যাই একটা হোটেল বুকিং দিলাম 2 দিনের জন্য। যখন দেখি ওর মামা মামি ওর কাছ থেকে একটু দূরে, তখন ফাঁসে গিয়ে যে কথা বলি, কিন্তু ওর মামতো বোনটা জানতো আর কি, বুঝতো আর কি, ওর মামতো বোনটা ওয়ে বলছে। ওর 2 দিন পরে চলে আসছে, একই ট্রেনে করে আমরা ট্রেনে করে আসছি, কমলাপুরে একই ট্রেনে করে আসছি। ওখান থেকে চলে আসবে মানে খুব ইয়া লাগাই দিচ্ছে, দেখো চলে আসছি। আসার পর দিয়ে এখানে আমরা আবার আসলাম, ওরে আমি একটা মানে গোপন একটা ফোন কিনে দিলাম। গোপনে ভাবে আমার সাথে ফোনে কথা বলতো, তাই ওর ভাবি দেখে ফেলছে। আচ্ছা, ফোনটা ওর ভাবি দেখে আবার ওর ভাইয়ের কাছে বলে দিছে। ওর ভাই ওকে কিছু না বলে সরাসরি আমার দোকানে গেছে। আমার দোকানে যায় কইতাছে, তোর কি ঢাকা শহর থাকার ইচ্ছা আছে নাকি? এমনি ডাইরেক্ট বলতেছে। আমার দোকানে খুব কাস্টমার, অনেক বড় হোটেলে ছিল, আপনি আসছেন বসেন, একটু শান্তভাবে কথা কন, এইভাবে কথা বলেন কিলা আমার মানে একটু খারাপ ভাষা গালি দিব তো শান্তর এই করি আর কি। আমি দেখেন ভাই শান্তভাবে কথা কন, ভদ্রভাবে কথা কন। কে বলতেছে? বড় ভাই? হ্যাঁ, ওর বড় ভাই। কখন রেগে গিয়েছে? হ্যাঁ, আমি আমার এখানে একটা মান সম্মান আছে। এটা কি আপনার দোকানে গিয়ে? হ্যাঁ, আমি কই আমোদবাগ যা হওয়ার হয়েছে এটা তো আর আমোদবাগ না, আপনি এই ব্যাপারটা আমার আমোদবাগ গেলে বলতে পারতেন, এখানে বলেন না। তখন মানে কাস্টমার গুলো আমার মুখ দিকে চাইছে কি, ওখানে আমাকে কেউ কিছু বলার সাহস হয় না। সেখানে এই লোক এসে এসে বলতে আছে, ওখানে কেউ যেন এসে আমাকে তুই করি বলার সাহস হয় না, সবসময় আপনি করে বলতো। যে এইভাবে মানে আমাকে খুব অপমান করলো আর কি ওই জায়গায়। পরে আমি আর ওকে আর কিছুই বলি না, পরে অপমান করে চলে গেল। এক কাস্টমার রিজিং এসেছে, ভাই কে? আমি কই না, আমার বড় ভাই, ওনার সাথে একটু বেয়াদবি করছিলাম, এই কারণে উনি এসে একটু শাসন করলো আর কি, আর কিছুই না। আর লোক এসে বলতে আছে, হয়তো হিন্দু হয়, আপনার বড় ভাই হয় কেমনে? আমি হ্যাঁ ঠিক আছে, হিন্দু হলে কি বড় ভাই হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এই খবরটা আমার মালিকের কানে গেল। এবার আমার মালিকে বলতেছে, তুই আর বোনের লগে প্রেম করছ, তা ঠিক আছে। হ্যাঁ ভাই এসে দোকানে এসে এইভাবে বলে, মানে আমার মালিক আমাকে অনেক কিছু বুঝাইলো আর কি, বুঝানোর পরে যাক এই ব্যাপারটা গেল, এইভাবে গেল। যাওয়ার পরবর্তীতে আমি সরাসরি ওনার বাসায় গেলাম, 22টা পোলাপান নিয়ে ওর বাসায় গেলাম। 22 জন পোলাপান নিয়ে ওনার বাসায়? ওনার বাসাটা ছিল দোতলায়। মানে উদ্দেশ্য কি ছিল? ওই যে দোকানে আমাকে এইভাবে অপমানি করলো, অপমানি করার পরে এই ব্যাপারটা আমার মালিকের কানেও গেল, আমার মালিকও আমাকে কিছু কথাবার্তা। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি 22 জন পোলাপান নিয়ে তার বাসায় যাচ্ছেন তাকে অপমান করার জন্য, এটা কি সুবর্ণা ভালোভাবে দেখবে? এটা কি সুবর্ণাকে জানিয়ে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, আমি ওকে জানিয়েছি। তো সুবর্ণা কি বলেছে? মানা করছে। মানা করেছে? আমি কইছি আমি শুধু ওকে একটু শালি ঠেট দিব, যাতে আমারও ক্ষমতা আছে, আমিও যাতে দেখাইতে পারি। ওকে, তারপর? হ্যাঁ, এই 22টা ছেলের মধ্যে 10 জনকে আমার টাকা দিতে হবে। মানে ভাড়া করেছেন আপনি? এক একজনটা 500 টাকা করে দিতে হবে। তোর বাসায় গেলাম, 10 জন লক করছি, আরে ভাবি দরজা খুলছে, এমনি বলছে আমি কি বিকাশ কই। আমার কি ব্যাপার তুমি এখানে? আমি কি বিকাশ কই। কয় কেন? আমি করে মাঝখান দিয়ে ফাই দিয়া তারপর বিকাশের লটকে রাখবো। বিকাশের ফোন দিছে আর আসছে। এসে এই অবস্থা দেখে মাথা গরম হইলো, তখন আমি ওর শার্টের কলার বাই ধরলাম। বিকাশের? বিকাশ শার্টের কলার করে দিলাম। আমি কই তোর লগে আমার লগে যত ঝামেলা আছে আমুদবাগ, তুই আমার দোকানে গেলি কেন? ওটা কি আমুদবাগ? ওখানে আমার একটা সম্মান আছে, একটা কেরিয়ার আছে। তোর অফিসে যাই আমি যদি তোর যদি 2-4টা সোয়াদ থাপড় দিয়ে বা তোর যদি অপমানি করি, তোর কেরিয়ারটা নিতে লাগবে না? যাহা হয়েছে এখানে হয়েছে, আমার দোকানে গেলি কেন? ও জানে ওর গায়ে আমি হাত তুলবো না, কলার দোষে দিকে হাত তুলবো না, এই কারণে খুব একটু জোর দেখাইতে আছে আর কি। এমন তাতে সুবর্ণ চলে আসছে। সুবর্ণ এসে বলতেছে আপনি কি এখান থেকে যাবেন? যখন এই কথাটা বলছে বলার পর আমি চলে আসছি, কেন্দে কেন্দে বলতেছে আপনি কি এখান থেকে যাবেন? মানে ওর একটু মাইন্ড লাগতেছে, যেতে ওর বড় ভাইয়ের কলার। বড় ভাই তো, হ্যাঁ সেটাই খুব কষ্ট। এখানে আরো অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝামেলার মধ্যে আসে বলতেছে আপনি কি এখান থেকে যাবেন? একটা কথা বলছে, আমি চলে আসছি। বিষয়টা কিন্তু খুব বেশি জটিলতার দিকে চলে যাচ্ছে, এবং দুইটা বিষয় এখানে লক্ষণীয়। একটা হচ্ছে ওদের পরিবারের জায়গা থেকে আমাদের এই আজকের যিনি গেস্ট রুবেল, তাকে যে সুন্দর করে বোঝানো, এটা কিন্তু তারা করেছে, কিন্তু রুবেলও সেটা মানেনি এবং অবশ্যই সুবর্ণাও সেটা মানেনি। মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে দুজনের স্ব ধর্ম। একটা যেটা যে হচ্ছে সুবর্ণা একটা পর্যায়ে সে স্বীকার করে নিল যে সে ধর্ম ত্যাগ করবে, রুবেলের ধর্মে আসবে, ধর্মান্তরিত হবে, এবং সেখানে সে তাকে পাওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং এই জায়গাটি থেকে তার পরিবার বাধা দিচ্ছে, সেটাও আসলে খুবই স্বাভাবিক, এই কারণে যে পরিবারের কিন্তু আলাদা একটা অধিকার থাকে পরিবারের যারা সদস্য তাদের উপরে। তো এই বড় ভাই বলেন বা যেটাই বলেন না কেন, ওর অভিভাবক বলতে আমরা যেটা বুঝতে পারছি যে ওরাই ছিল। তো সামহাও ওরা যে কোনোভাবেই চাইছিল যে তাদের স্বধর্মের থেকে মেয়েটা যেন কোনোভাবে বের না হয়ে যায়। ব্যাপারটা কিন্তু ধর্মীয় সংঘাত না, ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দুই ধর্মের মানুষ, দুই ধরনের মানুষ, তারা এক হতে গেলে যে কোনো একটা পারিবারিক ভাবেই তাদের যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে স্যাক্রিফাইস করে করতে হবে, সেটা এক পক্ষ মানতে পারছে না, এবং সেখান থেকেই সংঘাতটা হচ্ছে। এবং এটা আসলে শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, বলুন তারপরে।
তারপর এই অবস্থা দেখে ওর বড় ভাই খুব টেনশনে পড়ে গেছে আর কি, মানে হুটহাট করে আর বিয়ে ঠিক করে ফেলে। যেভাবে হোক দ্রুত বিয়ে শাদী দিয়ে দিবে। না বিয়ে শাদী দেয় না, মানে বিয়ে শাদী ঠিক করে একটা মানে ওটাই তো বলতেছি, দিয়ে দিবে এরকম একটা প্ল্যান। হ্যাঁ, ওই ছেলেটা আমার স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট, তো এটা আপনি জানলেন কিভাবে? এই ব্যাপারটা আমাকে সুবর্ণ জানাইছে। কিভাবে, কি হলো? বাসায় এসে মানে একদম কথাবার্তা হয়েছে, এরকম এরকম ব্যাপার, মানে ওর সাথে বিয়ে শাদী দিবে এরকম আর কি আলোচনা চলতেছে। পরে আমি বললাম ছেলেটা কোন কলেজের, পরে বললো সবকিছু বলার পরে একদিন গেলাম আর কি, ওই কলেজে গেলাম, সুবর্ণের সাথে করে নিয়ে গেলাম, ওকে একটু দূরে দূরে রাখছি, বোরকা পরে তারপরে নিয়ে গেছি। আচ্ছা, পরে আমি কি বললাম ছেলেটা কোনটা দেখাম, পরে ছেলেটা দেখেছে, দূর থেকে দেখেছে, আমি আবার ওর দ্বারা ছেলেটার দ্বারা গেছি, যাই আদি আমরা দেখেছি এটা, হ্যাঁ এটাই। পরবর্তীতে ওই দিন চলে আসলাম, তারপরের দিন আবার কলেজে গেলাম, 4 জন বন্ধু বান্ধব নিয়ে গেলাম। ও ছেলেটাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম ভাই এদিকে আসো। আসলে ভাই তোমার নাম কি? ও বলে আমার নাম দি, কি আপনার কাজ কি দরকার? ওকে আপনাকে চিনতো না, চিনে নাই। এই কারণে বলতেছে আমার নাম যে আপনাকে দরকার কাজ কি, আপনি কোথায় দেখেন আমাকে বললাম। ভাই আমি আমার পরিচয় দিলাম, আমার নাম রুবেল, বিজনেস করি অমুক জায়গায়। আমি বললাম তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ নাম বলে না। অনেকবার জিজ্ঞেস করার পরবর্তীতে বলে ওর নামটি সত্য বলে কিনা মিথ্যা বলে এটা আমি জানি না। ও বলে ওর নাম আরিফ। আমি কি আপনার সাথে আমার একটু কথা আছে, একটু আলাদাভাবে আসেন। আসলো, আপনার হেল্প আমার জন্য খুব প্রয়োজন, বসেন। হ্যাঁ বসতেছে না। আর আমার বন্ধু দুটো আইসক্রিম, আমরা 4 জন বন্ধু বান্ধব গেছি, আর একজন 5 জন 5টা আইসক্রিম নিয়ে আসছে। আমি ভাই আইসক্রিম খান, আইসক্রিম খাবো কেন না? আমি দেখেন আপনি না আমাকে চিনেন না, আইসক্রিমটা তো চিনেন, এটা খেতে তো সমস্যা নেই, আইসক্রিম খান। পরে এক জায়গায় বসলাম, বসার পরে আমি বললাম ভাই আমি একটা বিপদে পড়ছি, আপনার হেল্পটা আমার খুব প্রয়োজন। আপনি বিপদে পড়ছেন, আমার হেল্প কি দরকার? আমার বন্ধু সোহেল আবার ওর কাঁধের উপর হাত দিয়ে রাখছে, হাত দিয়ে আগের কথাটা শুনেন। আর আমি বললাম ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটাকে আমি ভালোবাসি প্রায় 2.5-3 বছর ধরে। এখন এই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেটা আপনি আর মেয়েটা সুবর্ণা, আপনি যদি একটু হেল্প করেন আমাদের সম্পর্কটা থাকে। প্রিয় শ্রোতা, গল্পটা কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার বিষয়। ছোট্ট একটা বিরতির পর আমি কিবরিয়া আবারও ফিরে আসছি 5 মিনিট পরে। এবং একটু আগে বলছিলাম আপনাদেরকে, যারা সকাতে মানে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টসে রেডিও এবং টেলিভিশনের পারফর্মিং আর্টস, প্রেজেন্টেশন, বিভিন্ন বিষয়ে যারা কোর্স করতে চান তারা যোগাযোগ করতে পারেন। ফার্স্ট ব্যাচে ভর্তি চলছে, যার একেবারে টোকেন ফিতে, উইদাউট এনি প্রফিট। ফার্স্ট ব্যাচের জন্য শুধুমাত্র এই সুযোগটা আছে। যারা এখানে জয়েন করতে চান তারা ফোন করবেন এই নাম্বারে 01738686179। আমি আবারও বলছি 01738686179. Again I'm repeating 01738686179. আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 5 মিনিটের। 5 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। রুবেলের যে জীবনের গল্প সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। কথা না বাড়িয়ে রুবেলের কাছে আবারও ফিরতে চাই। যারা আমার সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমার ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আবারও বলছি 09613892892। রুবেল যেখানটায় আমরা ছিলাম, বলেন তারপর। হ্যাঁ, ওকে বলার পরে জন বললাম আপনার হেল্পটা আমার খুব প্রয়োজন, আপনি পারেন একমাত্র আমাদেরকে সহযোগিতা করতে। জি। তখন আমি বললো দেখেন ওর সাথে আমার বিয়ে শাদীর ব্যাপার কথাবার্তা চলতে আছে, এমন না তো বিয়ে শাদীটা হয়ে গেছে, আপনারা এসে আমাকে ঠেট দেওয়ার তো কোনো মানি হয় না। এইভাবে বললাম আমি যদি ইচ্ছা করি আপনাদের সবাইকে আমি এখানে রেখে দিতে পারি, যেতে আমি স্টুডেন্ট, এইভাবে কোনো সময় কারোর আপনারা ঠেট দিবেন না, এইভাবে আমাকে বললো আর কি। আর আমি বললাম আমি তো ভাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চাই, ভাই অনেক আবেগ নিয়ে আপনার কাছে আসছে, কিভাবে বলতে হবে আমি সঠিক ভাষা খুঁজে মানে পাইনি, যেভাবে আসছে ওইভাবে বলছে, যদি ভুল হয়েছে আমাকে ক্ষমা করেন। মানে আমার কাগজে মিনিটে দেখে ব্যাপারটা বুঝতে পারছে, বুঝা করছে ঠিক আছে ভাই চিন্তা করেন না, চলে যান। পরে চলে আসলাম, আসার পর ওরা যখন না করে দিল আবার আরেকটা বিয়ে ঠিক করে। ওকে ওকে। আবার বিয়ে ঠিক করার পরবর্তীতে বিয়ের ভাই ঠিক হয়ে যাবে, আগে বানাপত্র করতে আসবে, যেদিন আসবে তার আগের দিন ওই ছেলের বাড়ি বাসায় যায় আর কি। ওই ছেলের বাসাটা ছিল সবুজবাগ, মানে যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড। আমি খোঁজ খবর নিয়ে ঠিকানা নিয়ে ওই ছেলের বাসা যাই। বাসা যাওয়ার পরবর্তীতে ওই ছেলে আমাকে দেখে চিনে, তোমার নাম রুবেল না? আমি যে আমার নাম রুবেল। কেন আসছো? ওখানে আমি একেই যাই, আর আমার বন্ধু শরীরটা নিচে। আপনাকে চিনতে কিভাবে? এলাকা একটাই ছিল, মানে পাশাপাশি আহমদবাগ আর সবুজবাগ পাশাপাশি। আমাকে বললো তুমি রুবেল না? আমি রুবেল। কি ব্যাপার, কেন আসছো? আর আমি ভাই এরকম এরকম এই ব্যাপার, এই কারণে আসছে, আপনার সাথে তো ওর বিয়ে ঠিক হয়েছে, এখন কি সত্য কি মিথ্যা আপনারা জানেন, কিন্তু ভাই আমি ওকে খুব ভালোবাসি। আর ভাই তুমি মুসলমান না? আমি কথা আমরা তো হিন্দু, এটা কিভাবে সম্ভব? আমি ভাই যেটাই হোক না, সম্ভব অসম্ভব পরবর্তী ওটা আমরা বুঝে নেব। এবার আপনি যদি একটু দয়া করে আমাদেরকে যদি একটু হেল্প করেন
তাহলে আমার জন্য খুব সুবিধা। হ্যাঁ রাজি হয় না, ওরা অনেক ভাবে কাগতে মিনতি আমি কি ওরে কই, আমি কি ভাই এখন আমি আপনার হাত ধরছি, আপনি যদি বলেন আমি আপনার পায়ে ধরে সারা জীবন বসে থাকবো, তারপর ভাই আপনি আমাদের ব্যাপারটা বুঝতে এখন এক কথা আমার ওখানে আমার চোখ থেকে পানি পড়ে যায়। মানে ব্যাপারটা আর কি বুঝতে পারার মানে ওর মা আসে বলে, দেখরে বাবা, ওনার ছেলেকে বলতেছে, দেখরে বাবা অনেক মেয়ে পাবি, এই ছেলেটার দিকে একবার তাকা, হোক মুসলমান তাতে কি হয়েছে, একবার ছেলেটার দিকে তাকা, যাই হোক। ছেলেটা বুঝতে পারে, ঠিক আছে ভাই তুমি যাও, কোনো সমস্যা নেই। ছেলেটা আমার সিনিয়র, অনেকটা সিনিয়র, ঠিক আছে তুমি যাও। আসে বললাম ওখান থেকে এসে পরে এখন আর মানে ওর বিয়ে শাদীর ব্যাপারে তেমন আর ওরা স্টেপ নিচ্ছে না, ভাবে কিন্তু ওকে জানায় না। মানে ওকে জানালে আপনি জেনে যাবেন, বিয়ে ভেঙে যাবে। ওদের বাসার বিয়ের ব্যাপারে কথাবার্তা হয় না, রামপুরা কথাবার্তা হয় সব। ওর আরেক মামার বাসা রামপুরা, ওখানে কথাবার্তা হয়, এখানে আর হয় না। তারপরে যাক এভাবে আমাদের চলে, কয়েকটা দিন চলে ফিরে। এখন আর ওই শুভ আমাকে আর কোনো ডিস্টার্ব করে না, আর বড় ভাই বিকাশ আমাকে কোনো ডিস্টার্ব করে না। আমি মানে নিজের থেকে আর কি ভেবে নিলাম হয়তো ওরা আমাদের ব্যাপারটা হয়তো বুঝতে পারছে। এই কারণে একদিন আমি শুভকে ডাক দিই, আমি কি ভাই এদিকে আসছে দোকানে বসেছি, দোকানে বসায় ওরে কিছু হালকা নাস্তা পানি করালাম, নাস্তা পানি ভাই আমাদের ব্যাপারটা মেনে নে, যাই হয়েছে হোক না। হ্যাঁ আমাকে বলে, দেখ রে ভাই কিভাবে এটা মানবো, কেমনে সম্ভব। হ্যাঁ আমাকে বলে, এমনি বলে তুই যদি হিন্দু থাকতি আর আমি যদি মুসলমান হইতাম, তুই যদি তোর বোনের সাথে যদি আমি যদি প্রেম করতাম, তুই মানতি? আমাকে বললো, আমি ওরা কি জবাব দিব? এমন একটা প্রশ্ন করছে, আমার তো জবাবের নাই। আর আমি মানে হ্যাঁ আত দিলাম, ভাই তুই যদি কস তোর পা ধরে আমি বই থাকতাম, তোর পা ধরে আমি বসে থাকবো, তারপর ভাই তুই মেনে নে। একবার দেখ ভাই আমি মেনে নিলে কি আমার বড় ভাই মেনবো না, আমাদের যে সমাজ আছে এই সমাজটা মেনবো না, আমার মায়ের নগদে মারা যাবে, আমাদের একটা বই নেই। মানে ওই আমাকে বুঝেছে, মানে রাজি হয় না কিন্তু নর্মালি, খুব নর্মালি আমাকে, বোন একটাই ছিল, খুব নর্মালি বুঝেছে, চলে গেছে। একদিন ওই ডাইরেক্ট আমার দোকানে চলে আসছে, সুবর্ণা দোকানের সামনে এসে আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরবর্তীতে আমি গেলাম, আমি কি হয়েছে, বোরকা পরে এসছে। আমি বললাম কি হয়েছে, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। এখান থেকে নিয়ে যান? আমি এখান থেকে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো, যেখানে পারেন নিয়ে যান। আমি দেখো আমি যদি তোমাকে নিয়ে যেতাম আমি আরো অনেক আগে নিয়ে যেতে পারতাম, তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। পরবর্তী আমাকে এই অফার দেয়, তাহলে আপনি আমাকে নষ্ট করে দেন, আমার গর্ভে সন্তান আসুক, আমার গর্ভে যখন সন্তান আসবে তখন আপনি ওরা মেনে নেবে। আমি কি বললাম, দেখো আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরটাকে না, প্রয়োজন শুধু তোমাকে। এইভাবে বলার পরে মানে এখানে আরো কিছু কথাবার্তা হওয়ার পরে তো রাগ করে আমার কাছ থেকে চলে যায়, বাসা চলে যায়। বাসা যাওয়ার পরে আমি নিজেও টেনশন করে গেছি। পরবর্তী আমার বন্ধু সোহেলের ফোন দিলাম, দোস্ত এই কাহিনী কি করে, দোস্ত ঠিক আছে তুই ওকে নিয়ে চলে যা হওয়ার হবে চলে যা, যেখানে হোক। আমি বললাম দেখ এইভাবে চলে যাবো। পরবর্তীতে আমি ঠিক আছে, আমি এটা দুদিন ভাবিনি, একদিনে ভাবলাম, ভাবার পর আমি ডিসিশন নিলাম আমি চলে যাব। যেদিন ডিসিশন নিলাম তারপরের দিন রাত্রে তো কথা বললাম, সকাল 6টা তলায় কথা বললাম এর লগে, ওকে নিয়ে চলে যাবো, কই নিবো, কই যাওয়া রাখবো, সবকিছু কমপ্লিট হয়েছে। খালি এখন এই যে বাসাটা আমরা নিয়েছি, একটা বাসাও ভাড়া নিয়েছিলাম আমি, এখন নিয়ে তো খালি বাসা বেঁধে উঠা যাবে না, বাসায় কিছু মাল সাবানো লাগবে। এই মাল সাবানো 2-1 দিনের ভিতরে কিনি, তারপর ওকে নিয়ে যাবো। 6টা বাজে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে। কথা হওয়ার পরে তো আমি ফোনটা রাখি দিয়েছি, ফোনটা রাখি দিয়ে আমি দোকানে চলে গেছি 7টার দিকে দোকানে দিয়ে 10টা বাজে মানে মনটাই নিজের কাছে কিরম জানি লাগতে আছে, মানে দোকানে মন বসে না। কোনো মানুষের কত ভালো লাগে না, কেউ একটা ভালো কথা বললো আমার কাছে খুব অসহ্য লাগে, কোনো মানুষকেও সহ্য হয় না। 10টার দিকে ফোন দিয়ে ফোন বন্ধ, 1বার দিয়ে 2বার দিয়ে ফোন বন্ধ, আমার তো পুরা মাথা নষ্ট। শৈলটা ফোন দিলাম, তখন শৈল আর আমার কাছে না, শৈলকে আমি অন্য এক দোকানে দিয়ে দিছি, আমি যেই দায়িত্বে ওর ওই দায়িত্ব দিয়ে দিচ্ছি ম্যানেজার পদে, অন্য এক দায়িত্ব। শৈলটা ফোন দিলাম, শৈল এই অবস্থা এখন কি করণ দেবো, ঠিক আছে তুই এমরানের ফোন দে। এমরানের ফোন দিছি, এমরান যাই দেখতে হবে বাসা মিতে সমস্যা নেই কোনো, যাইতে এমরানে যাই দেখে যে দোস্ত বাসা তো তালা মারা। কি বাসা তালা মারা কয়? আমি দেখ হয়তো কোনো গেছে, তুই একটু লক্ষ্য রাখিস কখন আসে, 1টা গেল 2টা গেল আসে না, 2টা বাজে ফোন দিয়ে কইতেছে দোস্ত আসে না তো। আমি কজ কি হয়, আমি ওই অবস্থায় দোকান থেকে চলে আসলাম। আমার পরবর্তীতে যে যারটা ম্যানেজার ছিল ওকে দোকানে বসে আমি দোকান থেকে চলে আসলাম, আসা দেখি তালা মারা। চট্টগ্রাম ফোন দিলাম, যে মন্তব্য ফোন দিলাম, এরকম নাকি তোমাদের বাসা গেছে, কয় না এই জায়গায় ওই জায়গায়, কিন্তু রামপুরা ওর মাঝে মামার বাসাটা আছে, ওই বাসাটা জানি রামপুরা বাসা আছে, কিন্তু কোন বাসাটা এটা আমার জানা নাই, ওদের কারোর সাথে আমার যোগাযোগ নেই। দুপুর গুনিয়ে বিকেল গলিয়ে সন্ধ্যা গেল, সন্ধ্যা গুনিয়ে রাত হলো, রাত গুনিয়ে আবার সকাল হলো, কোনো খবর পেলাম না। মানে এই দিক দিয়ে আমার যে অবস্থা হয়েছে আমি মানে বুঝতে পারতেছি না কি করবো। 12 তারিখে সকাল 6টা বাজে আমার সাথে কথা হয়েছে, 13 তারিখ দুপুর 3টা বাজে আমার কাছে ফোন করে, মানে রং নম্বর, আমি ফোন ধরিও না, 1বার দিল 2বার দিল 3বার দেওয়ার পর আমি ফোন ধরি, খুব রাগে মাথায় কে ডিস্টার্ব করে এরকম ভাবে। বললো ভাই আমি শিল্পী আর বান্ধবী। আমি বললাম শিল্পী তুমি কোথায়, সুবর্ণা কোথায়? বলে ভাই ঢাকা মেডিকেল যান। ঢাকা মেডিকেল ভাই যান, সুবর্ণা ওখানে।
সুবর্ণ ওখানে কয় সুইসাইড করছে। আমি তো শুনিয়ে মানে শরীরে একটা ফোন দিলাম, খালি শরীরে ফোন দিয়ে যারা সোজা চলে এসেছে। খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। শরীরে এসে দেখে আমি রাস্তার মোড়ে দিয়ে শুয়ে রয়েছি। ও সামনে মাথা বিন্দু ভারী টানলো, কত কি হয়েছে? বললাম দোস্ত এই ঘটনা। একটা দৌড় দিলাম, গল্লি থেকে বেরিয়ে মেন রোডে আসি, ইঞ্জিনিয়ার ঢাকা মেডিকেল আসলাম। এসে দেখি ওখানে অনেক লোক, সাথে পুলিশও আছে 8-10 জন। ওই যে রুমের মধ্যে সুবর্ণাকে রাখা হয়েছে, ওই রুমের দরজার কাছে দিয়ে গ্যালাসের ভাগ দিয়ে দেখা যায় লম্বা সাদা কাপড় পরানো। তখন ওর ভাই বিকাশ আমাকে দেখে পুলিশকে বলে এর জন্য আমার বোন বিষ খাইছে। পুলিশ এসে আমাকে নগদে ধরে, ধরা পড়া দেওয়ার ভাই শুভ্র আসে পুলিশের কাছ থেকে আমার হাতটা ছুটে বলে ভাই তুই যাগিন, যা হবার হয়েছে তুই যাই। আমি কেন আমি যাইতাম না, কই যাবো আমি যদি তোর বোনটা পাইছি না তাহলে তোর বোনের লাশটা নিয়ে যাই। তোরা লাশটা দিয়ে কি করবি, আমাকে দিয়ে দে। পুলিশ এসে আমাকে একটা থাপড় মারে। পুলিশ রাত ভাই ধরি বলি ভাই আমাকে যা করার করেন, কিন্তু লাশটা ভাই আমাকে দিয়ে দেন, আমি অন্তত লাশটা নিয়ে যাই। আমার সাথে রইলে না কি রইল। আর শুভ্র কালী বলে ভাই তুই যাগিন, এখানে থাকলে তোর সমস্যা আছে, তুই যাগিন। ওর বড় ভাইয়া শুভ্রের বলে তুই কি পাগল হয়ে গেছিস নাকি, ওর জন্য আমাদের বোন বলছে তুই বলে চোখে চলে যেতে। আর পুলিশ এসে আমাকে নিয়ে যায়। আমার হাতে কোনো হ্যান্ডকাপ পরায় নাই, একজন হাতে ধরে আর একজন ফ্রেন্ডের এই যাতে হাত ঢুকে তারপর আমাকে চল গায়ে তুলে আমাকে নিয়ে যায়। পুলিশরা অনেক কাগতি মিনতি করি, শুনে না। বলি ভাই আমাকে ছেড়ে দেন, এটাও বলি ভাই কত টাকা চান আপনারা, আমাকে ছেড়ে দেন। পুলিশ বলে তোর ভিতরে নিয়ে তারপরে টাকা দিচ্ছি, আমরা তোকে টাকা দিব, তুই আমাকে টাকা দিবি কি লেগে। আমার বন্ধু সোহেলে আমার কোম্পানির মালিকের কাছে ফোন দেয়, মালিক আবার নয় এলাকার চেয়ারম্যানের কাছে ফোন দেয়। কতদিন ছিলেন পুলিশ কাস্টাডিতে? 2 দিন। 2 দিন পর আপনি বের হয়ে আসেন। আপনার নামে কোনো মামলা হয়েছে? মামলা হয়নি। মামলা হয়নি। একটা প্রশ্নের উত্তর কি খুঁজে পেয়েছেন? যে মানুষটা সবকিছু রেডি ছিল আপনার সঙ্গে বের হয়ে যাবে, এই মানুষটা হঠাৎ করে সুইসাইড কেন করলো? জেল থেকে বের এসে শুভকে ফোন দিলাম, ভাই আসলো। আসার পরে বলতেছে কি রে ভাই তোর বোন কিল্লে বিষ খাইছে, কি হয়েছে ক? হ্যাঁ কলে তোর কারণে বিষ খাইছে, তোর কারণে আমি আমার বোনকে হারাইছি। আমি ওর ভাই ধরে ভাই কস না কিল্লে বিষ খাইছে, এরকম কাছে ক। বলে বরিশালের এক স্যার আল্লাহ আমার বোনের বিয়ে ঠিক করছি। ও জানতো না, মামার বাসায় নিয়ে যদি তোরা যেতে না জানোস গোপনে। সকাল 8টা বাজে বাসাতে নিয়ে গেছে, 6টা বাজে আমার লোক কথা হয়েছে, 8টা বাজে বাসাতে নিয়ে গেছে মামার বাসায় ঘুরু। চল তোর মামার বাসাতে ঘুরে আসি, তোর মামা অসুস্থ, আমাদেরকে যেতে বলছে বলে নিয়ে গেল। নিয়ে যায় আসে, যায় দেখি ওখানে কিছু লোকজন, ওখানে ওর কি মানে এঙ্গেজমেন্ট হয় আর কি, ওকে আংটি পরায়। আংটি পরা ওরা বুঝতে পারছে মানে ব্যাপারটা কি। ওর ভাইকে অনেক বলছিল, বড় ভাইকে শুভকে অনেক বলছে, শুভ কিছু বলে না। ওর ভাই বলে তোকে এখানে রেখে আগামী কালকে তোর বিয়ে, এবং যোগাযোগ করা অফ করে দেয়। ও বিষটা পেয়েছিল কার কাছে? 12 তারিখে বানাপত্র হয়েছে, 13 তারিখে ওর বিয়ে। তখন নাকি কি সত্য কি মিথ্যা আমি জানি না। আর বলে ওর মামতো বোনটা কইছে দেখ আমার তো গরমিন্দা বন্ধ করে রাখছে, আমি যেতে পারবো না, তুই আমার জন্য কিছু বিষ আনি দে, আর নয়তো আমাকে ঘর থেকে ছেড়ে দে। কিন্তু গরমিন্দা তালা মারি রাখছে, চাবি ওর মামার কাছে। যাই হোক বাইরের থেকে ওর মামতো বোনের সাথে ওর সাথে কথা বলতে হয়। ওর মামতো বোনে বলে কি কাগজ করে বিষ আনি দিছে। প্রথমে বিষ খাইছে, বিষ খাইয়া দেয় কোনো কিছু হয় না, পরবর্তীতে ফ্যানের সাথে নিজের ওড়না দিয়া ফাঁস দিছে। ওর মামা এসে দরজা খুলে দেয় কি সুবর্ণা ঝুলে রয়েছে। ওই অবস্থায় আর কি ওরা মেডিকেল নিয়ে যায়, মেডিকেল নিয়ে যাওয়ার আগে মারা যায়। ওর বয়স কত ছিল যখন ওই কাজটা করেছে? কোন ক্লাসে পড়তো? ইন্টারমিডিয়েটে পড়তো? তখন ইন্টারমিডিয়েট পড়তো। প্রিয় শ্রোতা, রুবেলের অবস্থা খারাপ হচ্ছে, ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। গল্পটা এখানেই শেষ। ইনফ্যাক্ট ওর 34 বছরের জীবনকে আমরা 2 ঘন্টার মধ্যে এখানে উপস্থাপন করেছি। যখন হাসির তখনও হেসেছে, যখন কান্নার তখনও কেঁদেছে, যখন ফাঁসির মুহূর্তটা এসছে ঠিক সেই মুহূর্তে ও যে ফিলটা পেয়েছে সেটা আরেকবার এখানে অনেরে মঞ্চস্থ হয়েছে। আমি সত্যি নিরুপায়, আমার আসলে আর কিছুই বলার নেই। আমি কাউকে কিছু বলতে চাই না বলতে চাই বিকাশকে কিংবা শুভকে কিংবা আমার যে আজকে গেস্ট রুবেলকে কিংবা যে সুবর্ণা চলে গেল আমাদের ছেড়ে তাকে। শুধু একটা কথাই বলতে চাই, মানুষ আমরা যেন মনুষ্যত্ব হারিয়ে না ফেলি।
আমরা যেন কোনোভাবেই আমাদের ধর্মের জন্য হোক, কিংবা আমাদের সমাজ রক্ষার জন্য হোক, কিংবা আমাদের পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্য হোক, যেটার জন্যই হোক না কেন, আমরা যেন এমন সিদ্ধান্ত কার উপর কখনো চাপিয়ে না দিই যেটার জন্য সে দুনিয়া ছেড়ে যেতে বাধ্য হয়। আমরা একবার বোঝাবো, বারবার বোঝাবো, প্রতিনিয়ত বোঝাবো, সারা জীবন ধরে বোঝাবো। সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা খুব মূল্যবান জীবন নিয়ে দুনিয়াতে আসি, খুব সাময়িক সময়ের জন্য। আমাদের নিজেদের জীবনটা যতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই আমাদের চারপাশে যারা বসবাস করেন তাদের জীবনটা গুরুত্বপূর্ণ। আমার কোনো আচরণে ওই মানুষটা যেন দুনিয়া থেকে চলে না যায়। তাহলে যে সৃষ্টিকর্তার জন্যে আমি এত কিছু করলাম, যে মানুষটা আমার জন্যই চলে গেল দুনিয়া থেকে, সেই সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমি কি জবাব দেব? সে তো বলেছে, তুমি যদি একটা মানুষকে হত্যা করো তাহলে পুরো মানব সভ্যতাকে হত্যা করলে। অনেক ভালো থাকুন সবাই। আজকের মতো শুভরাত্রি।